হঠাৎ করে সবুজপুর গ্রামে গিয়ে তারানাথ তান্ত্রিক কী কারণে একসাথে একাধিক অশুভ শক্তির ইঙ্গিত পেলেন? তবে কি সত্যি ওই গ্রামে নেমে আসতে চলেছে কোনো ভয়ানক দুর্যোগ? সবুজপুর গ্রামে রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথেই কোনো অশরীরী রমণীর আগমন ঘটতে আরম্ভ করল। এই নিশিতিনি আসলে কে? সবুজপুর গ্রামে একাধিক যুবকের নৃশংস মৃত্যুর পেছনে দায়ী আসলে কে? তারানাথ তান্ত্রিক কি পারবে সমস্ত কিছু রহস্য ভেদ করতে? জানতে হলে শুনতে হবে সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও মধ্যরাতের নিশিথিনী। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। গল্পের সূত্রধর আমি সুদীপ এবং পরিবেশনায় এসডি প্রোডাকশন। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মধ্যরাতের নিশিথিনী। এ কি প্রহ্লাদদা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে মিতুল, তুই এত প্রশ্ন করিস কেন? আমার সাথেই চল না, গেলেই দেখতে পাবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? তোর সাথে আমিও তো রয়েছি নাকি? তুই কি আমার উপরে ভরসা করিস না? ছি ছি প্রহ্লাদদা, এ তুমি কি বলছো? আমি তোমার ওপর ভরসা না করলে, তোমায় বিশ্বাস না করলে এমন রাতের বেলায় অন্ধকারে বেরিয়ে আসতাম? আমি জানি তুমি থাকতে আমার কোনো বিপদ ঘটবে না, কিছুতেই ঘটবে না। সেই ভরসা তো তোমার প্রতি আমার রয়েছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এই মুখে কুলু পাটলাম। এবার চলো, আমাকে কোথায় নিয়ে যাবে আর কি দেখাবে? শুনশান নির্জন গভীর রাতের কালো অন্ধকারে ডুবে থাকা পথ ধরে মন্থর গতিতে এগিয়ে চলেছে এক তরুণ যুবক এবং যুবতী। এতক্ষণ ধরে সেই যুবতী যুবকের প্রতি একাধিক প্রশ্ন করলেও এবার সে সত্যি সত্যি চুপ হলো। আঁকাবাঁকা এবড়ো খেবড়ো পাথরের রাস্তা ধরে ওরা ক্রমশ উঠতে লাগলো উপরের দিকে। চারিদিক অদ্ভুত রকমের শুনশান নিস্তব্ধতা। একটা পাতলা সাদা চাদরের মতো কুয়াশার আস্তরণ নেমে এসেছে সমগ্র তল্লাট জুড়ে। পায়ে হাঁটা সরু রাস্তাটার থেকে মাত্র কিছু তফাতে শুরু হয়েছে খাদ। তবে এখানকার খাদ যে খুব বেশি গভীর তা একেবারেই নয়। খাদের মধ্য থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একাধিক পাহাড়ি গাছের দল। বর্তমানে একটি গাছেরও পাতা নড়ছে না। সবচেয়ে কালো গাছগুলো থম মেরে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যেন তারা কোনো এক শোক বার্তা পেয়ে নীরবতা পালন করছে। আজ পরিবেশে স্বাভাবিক শীতলতার চেয়ে বেশি পরিমাণ ঠান্ডা রয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে বারবার মিতুলের সারা শরীর জুড়ে কেমন যেন কাঁপুনি দিয়ে উঠছিল। গায়ের মধ্যে থাকা উষ্ণ লোমশ চাদরটা সে বেশ ভালোভাবে জড়িয়ে নিল। দাদাকে অনুসরণ করে সে ক্রমশ এগিয়ে যেতে লাগলো এক অজানার উদ্দেশ্যে। মিতুলের মনের মধ্যে একাধিক প্রশ্ন উকি মারলেও সে আর কিছুতেই সেই সকল প্রশ্ন ভাষার মাধ্যমে বহিঃপ্রকাশ করল না, পাছে দাদা তার কথায় কষ্ট পায় এই ভেবে। মিতুল, আমরা প্রায় চলেই এসেছি, আর মাত্র কিছুটা পথ বাকি। আরে প্রহ্লাদদা, সে তো না হয় বুঝলাম, কিন্তু আমি এখনো কিছুতে এটা বুঝতে পারছি না যে আমরা যাচ্ছিটা কোথায় আসলে। যতই উপরের দিকে উঠছি ততই তো কেমন চারিপাশটা খালি ফাঁকা হয়ে যাচ্ছে। এখানে তো কোনো মানুষের জনবসতিও নেই বলেই মনে হচ্ছে। তবু এইরকম একটা নিরিবিলি জায়গায় আমাকে দেখানোর মতন কি এমন জিনিস রয়েছে বলো তো, যার কারণে আমাকে তুমি এক প্রকার জোর করে এই গভীর রাতে এখানে টেনে নিয়ে এলে? আমার কিন্তু সত্যি বোধগম্য হচ্ছে না। আর কিছুটা সময় অপেক্ষা কর বোন, তাহলেই তুই সব কিছু বুঝতে পারবি।
তোর মনের মধ্যে আর কোনো কৌতূহলের অবকাশ রইবে না। আবার ওরা দুজন চুপচাপ হাঁটতে আরম্ভ করল। সহসা প্রকৃতির যাবতীয় নীরবতা খান খান করে দিয়ে কোনো একটা রাতচরা পাখি তীব্র কর্কশ স্বরে চিৎকার করতে করতে ঝটপট শব্দে ডানা ঝাপটে উড়ে এসে বসলো এক বিশাল বড় গাছের মগডালে। প্রহ্লাদ এবং মিতুল ওরা দুজন এসে এবার উপস্থিত হলো একটি বেশ বড় মাপের ফাঁকা গোছের জায়গায়। জায়গাটা খানিকটা প্রাচীর তোলা মাঠের মতন। চারিদিকে ছোট বড় নানান পাথরে পরিপূর্ণ হলেও মাঝখানটা বেশ ফাঁকা গোছে। আকাশের দিকে মুখ তুলে একবার তাকালো মিতুল। তাতেই সে দেখতে পেল আকাশের বুকে কাস্তের বাঁকা ফলার মতন এক ফালি চাঁদ উঠেছে। তবে সেই চাঁদের রং মোটেও স্বাভাবিক নয়, কেমন যেন গাঢ় লাল। প্রকৃতির এইরকম রক্তবর্ণের ন্যায় রক্তিম চাঁদ সে আজ অবধি এর পূর্বে কোনোদিন দেখেনি। চাঁদ যে এত টকটকে লাল হতে পারে তা তার জানা ছিল না একেবারে। তীব্র কনকনে ঠান্ডা শৈত্য প্রবাহের ন্যায় বাতাস পাগলা ঘোড়ার মতন ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে সোজা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। চাঁদের রূপালী মৃদু জ্যোৎস্না নেমে এসেছে সমগ্র ধরাতল জুড়ে। আপন মনে বিভোর হয়ে নৈশ প্রকৃতির এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অবাক চোখে তাকিয়ে দেখছিল মিতুল। ঠিক এরকম সময় আচমকা কোনো কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে গায়ে জোরে সজোরে ধাক্কা মেরে তাকে ঠেলে ফেলে দেওয়া হলো। সে ছিটকে গিয়ে পড়ল সোজা মাটির ওপর। তৎক্ষণাৎ একটি বড় পাথরের সাথে মাথা ঠুকে যাওয়ায় মাথা ফেটে বেরিয়ে এলো তরল রক্তের ধারা। প্রবল যন্ত্রণায় আর্তনাদ উঠে এলো তার বুক ঠেলে। মাথায় হাত দিয়ে মাটির মধ্যে আধশোয়া অবস্থায় উঠে বসল মিতুল। সামনের দিকে তাকাতেই সে বিস্ময়ের সাথে দেখল অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রহ্লাদদা তার দিকে তাকিয়ে রয়েছে অপলক ভাবে। প্রহ্লাদদার ঠোঁটের কোণে ফুটে উঠেছে একটা বাঁকা তীক্ষ্ণ ক্ষুরধার হাসি। তার চোখের দৃষ্টি জুড়ে যেন ঘুরপাক খাচ্ছে এক ভয়ানক রকমের হিংস্রতা। প্রহ্লাদদাকে ভীষণ রকমের অচেনা অজানা অপরিচিত একজন মানুষ বলে মনে হলো মিতুলের। এ কি প্রহ্লাদদা, তুমি আমাকে এভাবে ঠেলে কেন ফেলে দিলে? তুমি আমার দিকে তাকিয়ে ওরকম করে হাসছই বা কি কারণে? আমি হাসছি কি কারণে তা তুই খানিক পরে বুঝতে পারবি। কই রে তোরা, কোথায় সব? আয় এবার বেরিয়ে আয়। আর কতক্ষণ গা ঢাকা দিয়ে থাকবি পাথরের অন্তরালে? মিতুলের বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। এই সমস্ত কি কথা বলছে প্রহ্লাদদা? তার এই সকল কথার অর্থ কি? কারা লুকিয়ে আছে? তারা বেরিয়ে আসবে কি কারণে? মিতুল উপলব্ধি করল তার কপাল সহ হাতের তালু পায়ের পাতা ঘামতে আরম্ভ করেছে। বর্তমানে দর দর করে ঘাম হচ্ছে তার। মাথার মধ্যে কেমন যেন যন্ত্রণা হচ্ছে। কেটে যাওয়া অংশটা থেকে বেরিয়ে আসছে রক্তের ধারা। সেই রক্ত চুইয়ে চুইয়ে নামছে নিচের দিকে। এরপর মিতুল যা দেখল তা ছিল তার একেবারে কল্পনাতীত এক বিষয়। পাথরের অন্তরাল থেকে বেরিয়ে এলো বেশ কিছু জোয়ান পুরুষ। হায়নার মতন হিংস্র দৃষ্টি নিয়ে তারা তাকিয়ে রয়েছে মাঠের মাঝখানে জড়সড় হয়ে বসে থাকা নিরীহ অসহায় মেয়েটার দিকে। মিতুল জানে এরা সকলেই প্রহ্লাদদার বন্ধু, কিন্তু এমন রাতের বেলায় প্রহ্লাদদা তার বন্ধুদের নিয়ে এখানে এসেছে কি জন্য? তাকেই বা টেনে আনলো কি দরকারে? তাহলে কি প্রহ্লাদদার কোনো খারাপ মতলব ছিল? হায় ঈশ্বর, প্রহ্লাদদাকে ভরসা করে তাকে অন্ধের মতো বিশ্বাস করে তবে কি সে জীবনের চরম ভুলটাই করে বসল? এক এক করে সকল পুরুষ এসে উপস্থিত হলো সেথায়। মিতুলের নরম কোমল শরীরটার প্রতি তাকিয়ে
তাদের চোয়াল বেয়ে যেন টপ টপ শব্দে গড়িয়ে নামতে লাগলো লালা রস। মাংসাশী শিকারী প্রাণী যেমন শিকার ধরার পূর্বে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়, তারাও যেন ঠিক তেমনই একইভাবে প্রস্তুত হচ্ছে। প্রহ্লাদ তার বন্ধুদের দিকে তাকিয়ে কি যেন চোখের ইশারা করতেই তারা এক পা করে এগিয়ে আসতে লাগলো সামনের দিকে। মিতুল দুই হাত জড়ো করে এক প্রকার কাঁদো কাঁদো অবস্থায় কাতর কণ্ঠে বলল, আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও, আমার কোনো ক্ষতি করো না, আমি তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আমাকে আমাকে তোমরা ছেড়ে দাও। মিতুলের এমন প্রাণপণ আকুতি শুনে প্রহ্লাদ এক জঘন্য কদর্য হাসি হেসে বিকৃত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, এই ছেড়ে দেব বলে কি আর এত কাঠখড় পুড়িয়ে তোকে রীতিমতো উল্টো পাল্টা বুঝিয়ে এত রাতের বেলায় এখানে নিয়ে এলাম? হ্যাঁ, আজ আমাদের হাত থেকে তোর নিস্তার নেই। ছি প্রহ্লাদ দা, ছি, আমার ভাবতেও অবাক লাগছে যে আমি তোমাকে নিজের দাদার মতন ভালোবাসতাম, তোমাকে আমি সেই চোখে দেখতাম, তোমাকে আমি সম্মান করতাম, বিশ্বাস করতাম, আর তুমি তুমি আমার সেই অন্ধবিশ্বাসের এইভাবে সুযোগ নিলে। প্রহ্লাদ দা, তুমি তোমার সকল বন্ধুদের আমার দিকে এগোতে বারণ করো, নইলে কিন্তু আমি এবার চিৎকার করতে বাধ্য হব। মিতুলের কথায় পুনরায় পিশাচের মতো খলখল করে হেসে উঠল প্রহ্লাদ। তার হাসির শব্দ ধ্বনিত প্রতিধ্বনিত হলো সেই নীরবতাময় পাহাড়ি উপত্যকা জুড়ে। ভাবখানা এমন যেন মিতুল চরম রসিকতা কিংবা মজার কোনো কথা বলে ফেলেছে নিজের অজান্তেই। বহু কষ্টে হাসি থামিয়ে প্রহ্লাদ সাপের মতো হিস হিসে সুরে বলল, চিৎকার করবি? আচ্ছা বেশ, যত খুশি চিৎকার কর গলা ছেড়ে, কিন্তু এখানে চিৎকার করেও বিন্দু মাত্র কোনো লাভ হবে না, কেউ তোকে বাঁচাতে আসবে না। এই এই জায়গায় কোনো মানুষ থাকে না, তোর প্রাণপণ চিৎকার কারো কান অবধি গিয়ে পৌঁছতেই পারবে না। এই এই তোরা হাঁ করে তাকিয়ে থাকিস না, একে একে ঝটপট কাজ সার। প্রহ্লাদের নির্দেশ পাওয়া মাত্রই তার সকল বন্ধুরা এবার এগিয়ে এলো মিতুলের দিকে। একে একে তারা ঝাঁপিয়ে পড়ল প্রবল আক্রোশের সাথে। এক নিরীহ অসহায় মেয়ের যন্ত্রণাদায়ক কাতর কণ্ঠ ছড়িয়ে পড়ল দিকে দিকে। মিতুলের এমন অমানসিক নরক যন্ত্রণার সাক্ষী হয়ে রইল ওই সমগ্র পাহাড়ি উপত্যকা, সমস্ত গাছপালা, কুয়াশার দল আর কিছু রাত চড়া সাপদ প্রাণী। কাকা বাবু, আপনাকে আর একটু খিচুড়ি দিই? আরে না না চারিমা, আর একেবারেই খেতে পারবো না, এতেই মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল। খাও খাও কিশোরী, এটাই তো খাওয়ার বয়স। তোমাদের মতন এমন যুবক বয়সে আমি কতই না খেয়েছি। হ্যাঁ, তোমাদের তো বলেওছি, নানান সময় নানান কাজে বিভিন্ন বাড়িতে গিয়ে সে কি বিশাল পরিমাণ ভোজের মুখোমুখি হতে হতো আমার। এখন তো সেই সবের সিকি ভাগটুকুও চোখে দেখা যায় না। এই চারিমা, তুই কোনো কিশোরীর কথা শুনিস না, ওকে আরো দুহাতা খিচুড়ি দিয়ে দেখিনি। আমি এবং কিশোরী আমরা দুই বন্ধু মিলে আজ রবিবার ছুটির দিনে সকাল সকাল এসে উপস্থিত হয়েছি ঠাকুর মশাইয়ের গৃহে। সময়টা এখন শ্রাবণ মাসের ভরা বর্ষাকালের। সকালবেলা ঘুম থেকে উঠে চোখের পাতা খুলতে দেখি ঝমঝম করে মুষলধারে অবিরাম বর্ষণ হয়েই চলেছে, কিন্তু কিশোরী অমন ঝড় জলের বিন্দুমাত্র তোয়াক্কা না করে ছাতা মাথায় সে এসে উপস্থিত হলো আমার গৃহে। সে আমায় বারবার করে বলে ঠাকুরমশাইয়ের বাড়ি আসার জন্য। এমনিতেই মাঝে বেশ কয়েকদিনে মটলেনে আসার একেবারেই সময় হয়নি আমাদের কারোরই, তাই আর বিশেষ কোনো আপত্তি না করে চটজলদি সকালের যাবতীয় প্রাতক্রিয়া সেরে আমি কিশোরীর সাথে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম রাস্তায়।
আসার পথে বেশ খানিকটা বাসমতি চাল আর একটা বড় মাপের ইলিশ মাছ কিনে আনলাম ঠাকুর মশাইয়ের গৃহে। চারির হাতের রান্নার সুখ্যাতি আমরা বরাবরই করি। আমরা খুব ভালোভাবেই জানি চারি বয়স অনেক ছোট হলেও তার হাতের মধ্যে যেন জাদু আছে। অতি অল্প সময়ে অত্যন্ত কম উপকরণের দ্বারা সে এত সুন্দর রান্না করতে পারে যে তা বিশ্বাস করা রীতিমতো এক কঠিন ব্যাপার। তাই জন্যই তো ঠাকুর মশাই চারিকে মাঝে মধ্যেই মা অন্নপূর্ণার সাথে তুলনা করেন। সারাটা দিন আমাদের বেশ হই হই করেই কেটে গেল। চারি রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর আমরা ঠাকুর মশাইয়ের সাথে নানান রকমের বিষয় নিয়ে কথাবার্তা বলতে লাগলাম। দুপুরে বেশ জমিয়ে গরম গরম সুগন্ধি বাসমতি চালের খিচুড়ি আর বড় বড় ইলিশ মাছ ভাজা খেয়ে এসে বসলাম দাওয়ার উপর রাখা তক্তপোষে। আকাশের দিকে চোখ যেতেই দেখলাম গোটা আকাশ এখনো পুরোপুরি কালো হয়ে রয়েছে, চাপচাপ জমাট বাঁধা মেঘের কারণে। বৃষ্টির মাত্রা কিছুটা কমলেও ঝোড়ো হাওয়ার পরিমাণ একেবারেই কমেনি। শোষ শব্দে বেশ ঠান্ডা বাতাস বইছে ক্রমাগত। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখন প্রায় 3টের কাছাকাছি, কিন্তু এমন ভর দুপুরেও রীতিমতো সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশ জুড়ে। প্রকৃতির মাঝে এত তাড়াতাড়ি আঁধার নেমে আসার পেছনে একমাত্র কারণ হলো মেঘলা আবহাওয়া। মাঝে মধ্যেই গুরু গুরু শব্দ ভেসে আসছে মেঘরাশির মধ্য থেকে। ঠাকুরমশাই হাঁটতে হাঁটতে এসে তক্তপোষের উপর বসে দুপুরের মধ্যাহ্ন ভোজনের একটা জোরালো ঢেকুর তুলে বেশ খানিকটা জল খেলেন। তারপর সকালে আমাদের কিনে নিয়ে আসা 5 সিগারেটের প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে তাতে ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরালেন। যাই বলুন ঠাকুরমশাই, আজকের খাওয়ার দাওয়ার বেশ জমিয়ে হলো। ঠাকুরমশাই, এইবার তাহলে একটা জমজমাট ভয়ের গল্প হয়ে যান। আপনার মুখ থেকে দীর্ঘদিন কোনো গল্প শোনা হয় না। বুকের ভেতরটা কেমন যেন হাঁসফাঁস করছে গল্প শোনার জন্য। কিশোরীর কথা শুনে আমি বিস্ফোরিত নয়নে তাকালাম তার দিকে। আমার মনের মধ্যে আশঙ্কার সৃষ্টি হলো। ভাবলাম, এই বুঝি ঠাকুরমশাই ভয়ানক রকমের চটে যাবেন কিশোরীর ওপর। তিনি একেবারেই পছন্দ করেন না বাস্তবে তার অতীত জীবনে ঘটে যাওয়া ওই সমস্ত সত্য ঘটনাগুলিকে নিছক গল্প বলে উল্লেখ করবে। তবে আজ দেখলাম ঠাকুরমশাই সামান্যতম ক্রোধিত হলেন না। তিনি পূর্বের মতোই সম্পূর্ণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমাদের দিকে। আপন মনে সিগারেটের ফিল্টারে লম্বা লম্বা টান দিতে লাগলেন, আর মাঝে মধ্যেই ছাইদানি হিসেবে ব্যবহৃত বহু পুরাতন একটা আধ ভাঙা নারকেলের মালায় ঝেড়ে ফেললেন সিগারেটে জমতে থাকা সমস্তটুকু ছাই। ঠাকুরমশাইয়ের এরূপ উদাসীন শূন্য চোখের দৃষ্টি আমি কিংবা কিশোরী আমরা দুজনই খুব ভালোভাবে বুঝি। আমরা জানি তার চোখের এরকম চাহনির অর্থ হলো তিনি তার অতীত জীবনের স্মৃতি রোমান্থন করে তুলে আনার চেষ্টা করছেন কোনো এক ভয়ানক ঘটনাকে। সিগারেটে টান দিতে দিতে ক্রমশ ছোট হতে লাগলো 5 সিগারেট। সিগারেটের আগুন একেবারে ফিল্টারের কাছে এসে ঠেকতেই তিনি সেটা ছুঁড়ে ফেলে দিলেন উঠোনের জমা জলের মধ্যে। তারপর খানিকটা গলা পরিষ্কার করে বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। দেখো কিশোরী, আমি তোমার কথায় তীব্র প্রতিবাদ করতেই পারতাম, কিন্তু আজ আর তা করলাম না। তোমরা যা ভাবার তা ভাবো, তাতে আমার সত্যি কিছু যায় আসে না। কারণ তোমাদের উপর তো আর এই সমগ্র জগৎ সংসারের সত্য মিথ্যার ভার নির্ভরশীল নয়। তাই তোমরা আমার বলা সমস্ত ঘটনাকে যদি গল্প বলেই মনে করো, তাহলে সেটাই যে নিছক কল্পনা প্রস্তুত গল্প হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। তবে আমি এখনো জোর গলায় কথা বলতে পারি যে আমার গল্পে যে সমস্ত স্থানের উল্লেখ করা থাকে, তোমরা তোমাদের খেয়াল খুশি মতন সেই সকল স্থানে গিয়ে সামান্য একটু খোঁজ খবর করে দেখো। আশা করি তাহলেই জানতে পারবে সেখানে সত্যি অতীতে ওই রকম সাংঘাতিক কোনো এক ঘটনা ঘটেছিল কিনা। ঠাকুরমশাই, আপনি দয়া করে কিশোরীর কথায় কিচ্ছু মনে করবেন না। জানেনই তো ও ওরকম স্বভাবেরই মানুষ। যখন যা মুখে আসে দুমদাম তখন তা বলে ফেলে, 7-5 বিচার বিবেচনা করে না। ঠাকুরমশাই,
আমি কিংবা কিশোরী আমরা উভয়ে জানি যে আপনি মোটেও আমাদের মতন কোনো সাধারণ মানুষ নন। আপনার অনেক ক্ষমতা রয়েছে। আপনার সেই সমস্ত অতিলৌকিক ক্ষমতার পরিচয় আমরা বেশ কয়েকবার পেয়েছি। আপনার বলা প্রতিটা ঘটনাই আমরা মন থেকে বিশ্বাস করি। নিন ঠাকুরমশাই, আর বিলম্ব না করে একখানা বেশ লোমহর্ষক রোমাঞ্চকর সত্য ঘটনার কথা বলে শোনান তো দেখি। হ্যাঁ, এরকম একটা ঘটনার কথা আমার মনে পড়েছে। তোমরা তো জানোই যে আমি বরাবরই একটু ভবঘুরে প্রকৃতির মানুষ ছিলাম। অতীতের বেশিরভাগ সময় আমি কাটিয়েছি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। ঘরের চার দেওয়ালের ওই গণ্ডিবদ্ধ জীবনের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখতে আমার একেবারেই মন চাইতো না। তাই জন্যই তো বারবার কেবলমাত্র পরমেশ্বরের উপর ভরসা করে আমি ছুটে গিয়েছি এই বাংলা সহ ভূভারতের বিভিন্ন প্রান্তে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস কাটিয়ে দিয়েছি অনায়াসে। কখনো কোনো গভীর বনে, তো আবার কখনো পার্বত্য অঞ্চলে, কখনো সমুদ্র তীরবর্তী এক ছোট্ট গ্রামে, তো আবার কখনো মালভূমিতে দিবানিশি থেকেছি। কঠিন থেকে কঠিনতম সাধনাও করেছি। এ কত শত রকমের ভয়ানক অভিজ্ঞতা হয়েছে জীবনভর ধরে। অমাবস্যার রাতে শ্মশান ভূমিতে বসে সাধনা করাকালীন এই সমস্ত হাড় হিম করা অভিজ্ঞতার কথা আজ নয় অন্য একদিন বরং তোমাদের বলে শোনাবো। শুধু এটুকুই বলতে পারি যে আমার জায়গায় যদি অন্য কোনো মানুষ এই সকল কিছু নিজের চোখে প্রত্যক্ষ করত, তাহলে সে ব্যক্তি অবশ্যই হৃদযন্ত্র বিকল হয়ে মারা যেত, অথবা মানসিক ভারসাম্য হারিয়ে বদ্ধ উন্মাদে পরিণত হতো। সেইবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম একেবারে উত্তরের সবুজপুর নামের একটি ছোট্ট সবুজ গ্রামে। সমুদ্র তল থেকে বেশ অনেক উচ্চতায় পাহাড়ের পাদদেশে থাকা একখানি ছোট্ট সবুজ গ্রাম হলো এই সবুজপুর। যদিও এর আগে আমি কখনো কোনোদিনও সে গ্রামে যাইনি, তবে প্রথমবার সেখানে গিয়ে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে যেন হতবাকি হয়ে পড়লাম। এতটাই মনোমুগ্ধকর রঙিন সব প্রাকৃতিক দৃশ্য যে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকতে হয়। বিখ্যাত কোনো শিল্পীর নিপুণ তুলির টানে আঁকা চিত্রপটের মতোই সাজানো গোছানো সমস্ত পরিবেশ। প্রকৃতি মা যেন নিজেকে গুছিয়ে নিয়ে স্বয়ং নিজে সেই স্থানেই অধিষ্ঠান করেছেন। সবুজপুর গ্রামের বাসিন্দারা পাহাড়ি হলেও তারা বাঙালি। একেবারে আমাদের মতোই সহজ সরল বাংলা ভাষায় কথা বলতে প্রত্যেকেই অভ্যস্ত। এই গ্রামে প্রবেশ করে একটি ছোট্ট চায়ের দোকান দেখতে পেয়ে আমি এগিয়ে গেলাম সেদিকে। বেশ ঠান্ডা থাকার কারণে সিদ্ধান্ত নিলাম একটু চা পান করার। দাদা, একবার চা দেবেন তো? ছোট্ট গুমটি মতো চায়ের দোকানের ভেতরে বসে থাকা একজন বৃদ্ধ গোছের দোকানদারের উদ্দেশ্যে এই কথাটা বললাম আমি। দোকানদারকে দেখেই বোঝা যায় যে তার বয়স বেশ অনেকখানি। মাথায় তার সাদা ধবধবে সনের মতো চুল, চোখের দৃষ্টি ঘোলা, মুখমণ্ডল সহ সমস্ত দেহের চামড়ায় অসংখ্য ভাঁজ হাঁকি বুকি কেটেছে। সেই বৃদ্ধ কয়েক মুহূর্তের মধ্যেই আমার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থেকেই বললেন, এই নিন আপনার চা। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমাদের এই তল্লাটে আগে কখনো দেখেছি বলেও তো মনে পড়ে না। আপনি কি বাইরে থেকে আসছেন? আমার উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়া সেই উষ্ণ ধুমায়িত মাটির ভাঁড়ের চা আমি নিজের দিকে টেনে নিয়ে একটা ফাঁকা বেঞ্চে বসে কিছুটা জল খেয়ে বললাম, আজ্ঞে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এখানকার মানুষ নই, বহু দূর থেকেই আসছি। আমাকে একজন ভবঘুরে মানুষই আপনি বলতে পারেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ানোই হলো আমার কাজ। কোনো এক নির্দিষ্ট স্থানে মন টিকিয়ে আমি মোটেই থাকতে পারি না। তাই জন্যই তো
আজ এখানে কাল ওখানে করে এই ঘুরে ঘুরে বেড়াই। আগে যদি কিছু মনে না করেন তাহলে কি ওই মশাইয়ের নাম পরিচয় একটু জানতে পারি? এইভাবে একের পর এক প্রশ্ন করায় তোমরা হয়তো বিরক্ত হতে, কিন্তু আমি হলাম না। কারণ তখনকার দিনে গ্রামে গঞ্জের মানুষেরা এরকম সরল সাদাসিধে প্রকৃতিরই মানুষ ছিল। তারা বাইরের লোককেও বড্ড আপন করে নিতে পারত অতি অল্প সময়ের মধ্যেই। আমি মুখে সৌজন্যমূলক হাসি রেখা ফুটিয়ে সেই চায়ের দোকানদারের উদ্দেশ্যেই বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলেই ডাকে। আমি ওই টুকিটাকি কিছু জ্যোতিষবিদ্যা আর অল্প স্বল্প তন্ত্রমন্ত্র জানি, যা দিয়ে সর্বদা চেষ্টা করি পথ চলতি বা নানান বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। ওমা, সে কি? আপনি তো ব্রাহ্মণ মানুষ। হায় ঈশ্বর, কি পরম সৌভাগ্য আমার, যার কারণে এই ভাঙা দোকানে আজ এক ব্রাহ্মণ যুবকের পদধূলি পড়েছে। ছিচি, দয়া করে এইভাবে বলবেন না। আমি ব্রাহ্মণ, তাতে কি হয়েছে? এতে নতুন কোনো বিশেষত্ব নেই। এরপর সেই দোকানদার একের পর এক নানান কথাবার্তা বলতেই থাকলেন, তবে তার বেশিরভাগ কথাই ছিল আমাদের অর্থাৎ ব্রাহ্মণ জাতির গুণাগুণ নিয়ে। আমি আর তার কথায় বিশেষ গুরুত্ব না দিয়ে সেই চায়ের ভাঁড়ে তৃপ্তির চুমুক দেওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লাম। সামান্য ফুঁ দিয়ে তাতে লম্বা চুমুক বসাতেই আমার মুখের মধ্যে তড়িৎ বেগে ছড়িয়ে পড়ল এক বিশ্রী লবণাক্ত স্বাদ। তোমাদের কি বলবো হে কিশোরী, ওই রকম বাজে চা আমি এর আগে কখনো খাইনি। মনে হচ্ছিল চা নয়, বুঝি লবণ গোলা জল খাচ্ছি। চিনির বদলে চায় যেন লবণ মিশিয়ে দেওয়া হয়েছে। কিশোরী এবার ভারী চমকিত গলায় প্রশ্ন করল, সে কি ঠাকুরমশাই, চায়ে লবণাক্ত স্বাদ পেলেন, কিন্তু কেন? দোকানদার কি ভুলবশত চায়ে চিনির বদলে লবণ মিশিয়ে দিয়েছিল নাকি? না হে কিশোরী, বিষয়টা যতটা সহজ ভাবছো ততটা সহজ একেবারেই নয়। প্রথমত, চিনির বদলে লবণ মিশিয়ে দেওয়ার মতন এত কাঁচা কাজ তিনি কখনোই করতে পারেন না, কারণ সেই দোকানদারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ছিল এ কাজে। তিনি একজন অভিজ্ঞ মানুষ তো এরকম ভুল কিছুতেই করতে পারেন না। তাছাড়াও দ্বিতীয়ত, দোকানের মধ্যে উপস্থিত আরো বেশ কিছু মানুষ আমার সাথে বসেই চা খাচ্ছিল, অথচ তাদের চোখ মুখের মধ্যে সামান্যতম কোনো অস্বস্তিকর কিংবা বিরক্তির অনুভূতি লেশ মাত্রও ছিল না। তার মানে তাদের চা সম্পূর্ণরূপেই সঠিক ছিল। মানে আপনি বলতে চাইছেন ঠাকুরমশাই, কেবলমাত্র আপনার ভাঁড়ের চায়ের স্বাদ বদলে গিয়েছিল, কিন্তু সেটা কি করে সম্ভব? হ্যাঁ, বিষয়টা আশ্চর্যজনক শুনতে লাগলেও একেবারে সেরকমই কিছু ঘটেছিল। এরপর কোথা থেকে একদল বড় বড় কালো কুচকুচে দাঁড় কাকুড়ে এসে একটি শুকনো মরা গাছের ডালে বসে সমানে সমবেত সুরে কা কা রবে চিৎকার করতে আরম্ভ করল। গ্রামের মধ্যে রাস্তার ধারে যত সারমেয় শুয়েছিল তারাও একসাথে মরা কান্না কেঁদে উঠল। আকাশের বুকে পাক খেতে লাগলো শকুনের দল। শুভ শুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে কড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই সমস্ত লক্ষণ আসলে কতটা অমঙ্গলজনক, কতটা অকল্যাণকর কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমি এতক্ষণে বুঝতে পারলাম কেন আমার মুখে খাদ্যের সঠিক স্বাদ পেলাম না। এও ছিল এক প্রকার অশুভ ইঙ্গিত। অনেক সময় এরকমটাও ঘটে। আমি বুঝতে পারলাম সবুজপুর গ্রামের বুকে সাংঘাতিক কোনো এক অঘটন ঘটতে চলেছে শীঘ্রই, কিন্তু সে কথা আমি তখনই বলতে পারলাম না। কেন ঠাকুরমশাই, আপনি সে কথা বলতে পারলেন না কেন? কিশোরী, মূর্খের মতো প্রশ্ন করো না তো। চায়ের দোকানে তখন অনেক খরিদ্দারেরই ভিড় ছিল। সকলের সামনে কি আর আমি বলতে পারি যে আপনাদের সবুজপুর গ্রামের বুকে
কোনো একটা বিপদ ঘনিয়ে আসতে চলেছে। আমি তার আগাম ইঙ্গিত পাচ্ছি, তাহলে তো তারা আমায় নির্ঘাত পাগল না হলে ভণ্ড ভাবত। আমি সেইভাবেই চুপচাপ থম মেরে বেঞ্চে বসে রইলাম। ততক্ষণে আমার মনের মধ্যে পরিচিত ওই বিপদের ঘন্টাটাও বাজতে আরম্ভ হয়ে গিয়েছে। আমি এবার একেবারে সংশয়হীন হলাম যে সত্যি এই গ্রামের মধ্যে সাংঘাতিক কিছু একটা অঘটন ঘটবে। কি ব্যাপার বলুন তো চক্রবর্তী মশাই, আপনি হঠাৎ করে এরকম চুপচাপ হয়ে গেলেন কেন? হ্যাঁ, না না, কিছু মনে করবেন না। আমি কিন্তু বেশ লক্ষ্য করেছি আপনি সঠিকভাবে চাটাও খেলেন না। কোনো কি সমস্যা হয়েছে? চায়ের দোকানদারের কথায় আমার সম্বিত ফিরে এলো। দেখলাম দোকানের মধ্যে থেকে সমস্ত মানুষের ভিড়ও কমে গিয়েছে। যে যার মতো নিজের নিজের বাড়ি কিংবা কাজের জায়গায় চলে গিয়েছে। আমি এবার দোকানদারকে একলা পেয়ে তাকে সমস্ত কথা খোলসা করে বললাম। তাকে জানালাম যে আমি যে কোনো জায়গায় আগাম বিপদ সম্পর্কে অবগত হই। সব শুনে তিনি স্বাভাবিকভাবেই ঘাবড়ে গেলেন ভীষণ রকমের। কাঁধের গামছা দিয়ে কপালের ঘাম মুছে চিন্তিত গলায় বললেন, এ আপনি কি কথা বলছেন চক্রবর্তী মশাই? হ্যাঁ, আমি বেশ বুঝতে পারছি আপনি মোটেও ভুল কিছু বলছেন না। আপনি সত্যি হয়তো বুঝতে পেরেছেন যে আমাদের গ্রামের জন্য অপেক্ষা করছে এক ভয়ানক খারাপ সময়। কিন্তু চক্রবর্তী মশাই, কোন বিপদ ঘনিয়ে আসতে চলেছে আমাদের এই গাঁয়ের নিরীহ মানুষের ওপর? হ্যাঁ, সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? সব কিছু কি তাহলে তছনছ হয়ে যাবে? আহা, আপনি এখনই এত ঘাবড়ে যাবেন না, কিংবা এত উত্তেজিত হয়েও পড়বেন না। আমি যখন একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি, তখন কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবো। তবে কি বিপদ ঘটবে বা কোন দিক থেকে বিপদ আসবে তা আমারও অজানা। ঈশ্বর মঙ্গলময়, তিনি নিশ্চয়ই আপনাদের রক্ষা করবেন আসন্ন বিপদের হাত থেকে। আর হ্যাঁ, দয়া করে আপনি আমাকে আপনি আগে করে কথা বলবেন না, কারণ আমি আপনার থেকে বয়সে অনেকটাই ছোট। আমাকে চক্রবর্তী মশাই বলে সম্বোধন করারও কিছু নেই। আমার নাম ধরে, অর্থাৎ তারানাথ বলেই আপনি ডাকতে পারেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, তবে তাই হবে। কিন্তু তারানাথ বাবা, তুমি আমাদের গ্রামে থাকবে কোথায়? আপনাদের গ্রামের কোনো ভাঙা মন্দিরের চাতাল, পুরো বাড়ি অথবা কোনো গাছতলায় আমি দিব্যি রাত কাটিয়েই দেব। সে কি বাবা, তুমি বাইরে রাত কাটাবে? হ্যাঁ তারানাথ বাবা, আমার ঘরে তুমি চাইলে থাকতে পারো, তোমার কোনো অসুবিধে হবে না। আমি ওই চাল ডাল সবজি সমস্ত কিছু তোমাকে দিয়ে দেবো, তুমি না হয় তোমার মতো করে রান্না করে খেও। না না, সেই অভ্যেস আমার নেই। আমি তো আপনাকে আগেই বলেছি যে আমি একজন ভবঘুরে সাধক মানুষ। প্রতিদিন আমাকে নানান সময় নানান জায়গায় থাকতে হয়। সেই সূত্রেই বাইরে রাত কাটাতে আমার কোনো অসুবিধাই হবে না। ঠিক আছে, এখন তাহলে আমি উঠলাম। পরে আবার কোনো এক সময় আপনার সাথে দেখা হবে। আমি এই গ্রামেই এখন আপাতত কয়েকটা দিন রয়েছি। আর আরে, আপনার নামটাই তো জানা হলো না। এই দেখেছো, কথায় কথায় নিজের নামটাই বলতে একেবারে ভুলে গেছি। হ্যাঁ, আমার নাম হারুন, হারুন ঘোষ। এই যে সামনেই আমার বাড়ি। চায়ের দোকানদার তথা হারুন ঘোষের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবার উপস্থিত হলাম সবুজপুর গ্রামের একেবারে শেষ সীমান্তে থাকা একটি ভগ্নপ্রায় শিব মন্দিরের মধ্যে। সিদ্ধান্ত নিলাম সেখানেই আশ্রয় নেওয়ার। সুকান্ত, সুকান্ত, বাইরে বেরিয়ে এসে দেখো, আমি তোমার প্রেমিকা, তোমার প্রেয়সিনী আজ তোমার দ্বারে এসে উপস্থিত হয়েছি। এই রাত্রি শুধু আমার আর তোমার। তুমি আমার আহ্বানে সাড়া দিয়ে বাইরে বেরিয়ে আসবে না? সুকান্ত, আমি যে ব্যাকুল হয়ে তোমায় ডাকছি, তুমি কি আমার ডাক উপেক্ষা করবে?
ঘুটঘুটে কালো মধ্যরাতের অন্ধকার নেমে এসেছে চারিদিকে। আকাশে চাঁদের ক্ষয়িত অবস্থা দেখে অনুমান করা যায় যে অমাবস্যা তিথি আর মোটেও বেশি দূরে নয়। মধ্য গগনে এক ফালি আধখানা চাঁদ উঠেছে। চাঁদের গায়ে পেঁজা তুলোর মতো ছেঁড়া ছেঁড়া কিছু মেঘও ভেসে বেড়াচ্ছে। বহু কষ্টে দু একটি নক্ষত্র মুখ তুলে তাকিয়েছে শত শত আলোকবর্ষ দূরে থেকে। কোথাও কোনো শব্দও হচ্ছে না, কোথাও সামান্যতম কোনো আলো জ্বলছে না। চারিদিকে একেবারে গভীর নীরবতায় পরিপূর্ণ। এই নীরবতার মাত্রা এতটাই বেশি যে কোথাও সামান্য যদি একটা সূঁচ মাটিতে পড়ে তাহলে এই আওয়াজও বুঝি ঝনঝন করে উঠবে। শো শো শব্দে বাতাস বইছে যেন বেশ দাপটের সাথে। জনমানবহীন শুনশান পথ ধরে সম্পূর্ণ একলা হেঁটে চলেছি আমি সম্পূর্ণ একাকী অবস্থায়। সন্ধ্যার পর থেকে আমি কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না, কিছুতেই শান্তিও পাচ্ছিলাম না। বারবার আমার মনে হচ্ছিল যে আজকে রাতে সাংঘাতিক কোনো বিপদ নেমে আসতে চলেছে এই সবুজপুর গ্রামের বুকে। তাই তো রাত্রি গভীর হতেই আমি বেরিয়ে পড়লাম গ্রাম ভ্রমণের উদ্দেশ্যে। গোটা গ্রাম ঘুরে আমাকে একবার দেখতেই হতো কোথাও অস্বাভাবিক বিপজ্জনক কিছু ঘটছে কিনা। হাঁটতে হাঁটতে আমি একটি বাড়ির সম্মুখে এসে থমকে দাঁড়ালাম। দেখলাম সেই বাড়ির বন্ধ দরজার মুখোমুখি আবছা আলো আঁধারে দাঁড়িয়ে রয়েছে এক কালো ছায়া মানবী। আমি তোমাদের বলে ঠিক বোঝাতে পারবো না তার বাহ্যিক রূপ কি ভয়ানক সাংঘাতিক ছিল। কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে তার রূপ কল্পনা করা একেবারেই অসাধ্য ব্যাপার। চোখে আমি যা দেখলাম তাতে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। বুকের মধ্যে হৃদযন্ত্রের মাত্রাও বেড়ে গেল কয়েক গুণ। পায়ের তলার মাটি যেন থরথর করে কাঁপতে লাগলো ভূমিকম্পের ন্যায়। কিশোরী প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, কি এমন দেখেছিলেন আপনি যার কারণে আপনার ওই রকম অবস্থা হলো? আমি দেখলাম সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এক ছায়া মানবী। তবে তাকে দেখে বোঝা যায় সে মোটেও রক্ত মাংসে গড়া কোনো মানুষ নয়। নরকের থকথকে দুর্গন্ধময় পাক জাতীয় কাদা দিয়ে যেন তার দেহ নির্মিত। রমণীর মাথার লম্বা লম্বা লকলকে চুলগুলো বিষাক্ত সাপের মতন কিলবিল করছে নিজেদের মধ্যে। সেগুলো যেন বিষ দাঁত, সেগুলো যেন বিষ দাঁত বের করে শূন্যের মাঝে দাপিয়ে বেড়াচ্ছে ছবল দেওয়ার উদ্দেশ্যে। সেই অশরীরী রমণীর দুই কালো চোখের অক্ষিকোটরের ভিতর থেকে বেরিয়ে আসছে গাঢ় সবুজ আলো। সব ছেটে দুই চোখের মধ্যে দুটো হলুদ রঙের ফুটকি। তার গোটা শরীর জুড়ে লেগে আছে কেবলই রক্তের ছাপ। সরু রক্তের তরল ধারা নদীর মতন বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়েছে। তার দুই হাতের অঙ্গুলে বিদ্যমান তীক্ষ্ণ ধারালো বাঁকা কালো নখ। সেই নখ দেখলে বুকের রক্ত যেন জল হয়ে যায়। অশরীরী রমণী আবার সুরেলা কণ্ঠে সুর করে ফের নিশ্চিত ডাকের মতনই বলতে আরম্ভ করলো, সুকান্ত, সুকান্ত, বাইরে বেরিয়ে এসো। আমি আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব তোমার জন্য? শব্দ করে সেই ঘরের দ্বার এবার খুলে গেল। ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এক স্বল্প বয়সের তরুণ যুবক। যুবকের দুই চোখ সম্পূর্ণরূপে পলকহীন। চোখের মধ্যে মনি পুরোপুরি স্থির হয়ে রয়েছে, এতটুকু তা নড়ছে না। মোহগ্রস্তের মতন যুবক ধীরে ধীরে বেরিয়ে আসছে ঘরের বাইরে। তার ভাবখানা এমন যেন সে এখনো ঘুম থেকেই ওঠেনি, ঘুমের মধ্যেই হাঁটতে আরম্ভ করেছে। আমি বুঝতে পারলাম ওই অশরীরী রমণীর সম্মোহীন ডাকে সে পুরোপুরি ভাবে সম্মোহিত হয়ে পড়েছে।
ওই যুবক তথা সুকান্ত ঘরের বাইরে বেরিয়ে আসায় এবার কলকল করে মহা আনন্দের অট্ট হাসি হেসে উঠল সে ছায়া মানবী। তার অট্ট হাসির শব্দ ক্রমে ছড়িয়ে পড়ল চারিদিকে। গভীর রাতের যাবতীয় নীরবতা পুরোপুরি ভাবে ধ্বংস করে সে হাসতে আরম্ভ করল। আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের চাঁদ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়েছে মেঘের অন্তরালে। এক নৃশংস মর্মান্তিক কিছু ঘটতে চলেছে অবিলম্বে তা আমি বিলক্ষণই আন্দাজ করতে পারছিলাম। রাস্তার দুই ধারে সশস্ত্র প্রহরীর ন্যায় দাঁড়িয়ে থাকা বিশাল বড় বড় মহিরুহের দল বুঝি অপরিসীম ভয়ে কুঁকড়ে গিয়েছে। রাতে সমস্ত নিশাচর প্রাণী যে যার বাসায় প্রবেশ করেছে এক মহা সর্বনাশা অশনি কিছুর পূর্বাভাস পেয়ে। যাবতীয় জোনাকি পোকা ঝিঝি পোকার দল আত্মগোপন করেছে গুল্ম লতা পাতার ঝোপে। সুকান্ত ক্রমশ একটু একটু করে এগিয়ে আসছিল সেই অশরীরের দিকে, আর ততই যেন সে অশরীরীর মহা আনন্দের বিজয় উল্লাসের হাসির তীব্রতা ক্রমশ আরো বৃদ্ধিও পাচ্ছিল। কিশোরী টান টান উত্তেজনার সাথে প্রশ্ন করল, এরপর এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি নিশ্চয়ই সেই যুবককে বাঁচানোর জন্য এগিয়ে গেলেন। কিশোরীর এই প্রশ্ন শুনে ঠাকুরমশাইয়ের মুখমণ্ডল কেমন যেন ফ্যাকাশে রক্তশূন্য হয়ে গেল। চারি এসে আমাদের তক্তার ঠিক পাশেই রেখে গিয়েছিল এক ছোট্ট টিমটিমে লণ্ঠন। সে লণ্ঠনের আলো প্রতিফলিত হয়ে ঠাকুরমশাইয়ের মুখের বেশ কিছুটা অংশ জুড়ে পতিত হয়েছিল। সেই হলদেটে ঘোলা আলোয় দেখলাম ঠাকুরমশাইয়ের মুখ কেমন যেন থমথমে হয়ে উঠেছে। সে অভিশপ্ত রাতের কথা ভাবতে গিয়ে তার অন্তরেও যে সূক্ষ্মভাবে এক ভয়ের অনুভূতি ছড়িয়ে পড়েছে সে কথা তার মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। হ্যাঁ কিশোরী, আমার আর এক মুহূর্ত দূরে দাঁড়িয়ে থাকা উচিত হবে না এ কথা বুঝতে পেরে আমি সেদিকে এগিয়ে যেতেই যাচ্ছিলাম, কিন্তু ঠিক এমন সময় আবিষ্কার করলাম আমি বর্তমানেও এক চুলো আর নড়তে পারছি না। তোমরা বিশ্বাস করো আমার কথা, আমি আমার নিজের দেহ থেকে যেন সমস্ত নিয়ন্ত্রণই হারিয়ে ফেলেছিলাম। হাত পা নড়ানো এমনকি চিৎকার করার পর্যন্ত শক্তিটুকুও আমার মধ্যে আর অবশিষ্ট ছিল না। আমি কিছুতেই বুঝতে পারলাম না কেন আমার সাথে এরকমটা হলো। এই কারণে আমি ওই যুবক তথা সুকান্তর বিপদ জানা সত্ত্বেও তাকে সাহায্য করতে পারলাম না। আমি চুপচাপ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম কেবলমাত্র ঠায়। নিজের চোখের সামনে দেখলাম সেই তরুণ যুবকের ভয়াবহ অন্তিম পরিণতি। অশরীরী রমণী সাক্ষাৎ আহত বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর। সুকান্ত মাটির মধ্যে লুটিয়ে পড়ল বিনা চিৎকারে বিনা প্রতিবাদে। নিজের হাতের তীক্ষ্ণ ধারালো বৃহৎ আকারের নখ দিয়ে ছেলেটার মাথা এক হ্যাঁচকা টানে ধর থেকে খুবলে তুলে আনলো সেই রমণী। আমি নিজের দুই চোখ বন্ধ করলাম। আমার দেহ জুড়ে তখন এক ভয়ানক রকমের কাঁপুনি আরম্ভ হয়েছে। এরকম চোখের সামনে সরাসরি এই দৃশ্য প্রত্যক্ষ করা মোটেও সহজ কোনো কথা নয়। একটা আস্ত ছেলের মাথা যে ওইভাবে খুবলে নেওয়া যায় তা হয়তো যে কারোর পক্ষে বিশ্বাস করা বড়ই কঠিন এক বিষয়। রমণী সুকান্তর কাটা মাথা মুখের কাছে এনে মচমচ শব্দে তা চিবুতে আরম্ভ করল। মস্তকে কামড় বসানোর সাথে সাথে গল গল করে বেরিয়ে এলো সাদা থকথকে ঘিলু। নিজের লম্বা লগলকে সাপের মতো জিভখানি বের করে চেটে পুটে নিল ছেলেটার ছিন্ন মস্তক থেকে বেরিয়ে আসা সবটুকু দেহ রস মিশ্রিত রক্ত। তবে এখানে শেষ নয়, এরপর সে উবু হয়ে বসলো মৃত যুবকের বুকে। নিজের দুই হাত ঊর্ধ্ব গগনের পানে তুলে সজোরে তা নামিয়ে আনলো ছেলেটির বক্ষ দেশ লক্ষ্য করে। পেটের পাতলা চামড়ার আস্তরণ ফালা ফালা করে দিয়ে সে সমস্ত নাড়ি ভুড়ি বের করে আনলো এবং
তারপর তা ছড়িয়ে দিল চারপাশের মাটির মধ্যে। এরপর পাগলের মতো নাচতে সে আরম্ভ করলো। সে প্রায় উলঙ্গ কৃষ্ণকায় রমণী মহা আনন্দে প্রাণ খোলা অর্থ হাসি হাসতে হাসতে মিলিয়ে গেল রাতের অন্ধকারে। ধীরে ধীরে আমার শরীরের মধ্যে সমস্ত নিয়ন্ত্রণ পুনরায় ফিরে এলো। আমি কিছুতে একথা বুঝে উঠতে পারলাম না যে কেন ওই অশরীরীর হাত থেকে আমি যুবকটিকে রক্ষা করতে পারলাম না। ওগো, এই আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো! আমাদের গ্রামে কার কো নজর পড়লো গো, যার কারণে মাত্র এক রাতের মধ্যে ছারকার হয়ে গেল সবকিছু। একেবারে হক কথা বলেছো গো দিদি। সত্যি আমাদের গ্রামের বুকে সাক্ষাৎ এক রাক্ষসীর আগমন ঘটেছে, আর এই সমস্ত কীর্তিকলাপ তারই সৃষ্টি। রাক্ষসী নয় গো, রাক্ষসী নয়, আমাদের গ্রামের বুকে এক ভয়ঙ্কর নিশিথিনীর আগমন ঘটেছে। নিশিথিনী? সেইটা আবার কি গো? আরে বাবা, নিশি মানে জানো তো, এ একজন মহিলা, তাই একে নিশিথিনী বলছি। ঠিক যেভাবে নিশি নামক অপশক্তি গভীর রাতে মানুষের নাম ধরে ডেকে তাকে ঘরের বাইরে বের করে হত্যা করে, ঠিক তেমনি ভাবে এই নিশিথিনী ছলনার দ্বারা প্রতিটা যুবক পুরুষকে গভীর রাতে তাদের নাম ধরে ডেকে বাড়ির বাইরে বের করে এরকম নৃশংসভাবে হত্যা করেছে। তুমি শুনলে অবাক হয়ে যাবে। কাল রাতে যারা মারা গেছে সেই সমস্ত পুরুষদের সবচেয়ে কাছের ভালোবাসার যে নারী, মানে ধরো না, কারোর মা, কারোর বউ, কারোর বোন, এই সমস্ত নারীদের কণ্ঠস্বর নকল করে হুবহু তাদের কথা বলার ভঙ্গিতে ঘরের বাইরে ডেকে রীতিমতো সম্মোহনী শক্তিতে সম্মোহিত করে মোদের গায়ের এই সকল পুরুষদের ঘরের বাইরে বের করে আনে। তারপর তাদের সাথে কি যে করা হয় তা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। সে কি বলছো গো? এ যে মহা সর্বনাশের কথা। তোমার কথা শুনে তো আমার যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সর্বনাশ বলি সর্বনাশ? হ্যাঁ, একেবারে চরম সর্বনাশ যাকে বলে। তুমি ভাবতে পারছো, যদি এইভাবে এই নিশিথিনী আমাদের গ্রামের পুরুষদের উপর আক্রমণ করা শুরু করে, তাহলে তাহলে মাত্র কিছু রাতের মধ্যে আমাদের গ্রাম সম্পূর্ণরূপে পুরুষহীন হয়ে উঠবে। বাড়িতে আর কোনো বেটা ছেলেই জীবিত থাকবে না। হায় ঈশ্বর, এ কোন মহাসংকটের মধ্যে আমাদের ফেললে প্রভু! এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আচ্ছা দিদি, আমরা যদি আমাদের গ্রামের ছেলে পুলেদের আটকে রাখি, রাতের বেলায় কোনো অবস্থাতেই ঘরের বাইরে বের হতে না দিই, তাহলেও কি ওই নিশিথিনী তাদের হত্যা করতে সক্ষম হবে? বোকার মতো কথা বলো না। ওই নিশিথিনীর ডাক একবার কানে গিয়ে পৌঁছলে কোনো পুরুষ মানুষকে আর ধরে রাখা যায় না। কোনো উপায়েই তাদেরকে আটকে রাখা যাবে না। তারা ঘরের বাইরে বের হবেই। আর একবার যারা রাতের অন্ধকারে নিশিথিনীর ডাকে দরজা খুলে বাইরে বের হলেই তাদের জন্য অপেক্ষা করবে সাক্ষাৎ মৃত্যু বিভীষিকা, যার অপর নাম নিশিথিনী। পরের দিন পূব আকাশে সূর্যের রক্তিমা ফোটার সাথে সাথেই সমগ্র সবুজপুর গ্রাম জুড়ে রীতিমতো মানুষজনের চিৎকার, চেঁচামেচি, কোলাহল শুরু হয়ে গেল। চারিদিক থেকে ভেসে এলো কেবলই কান্নার আওয়াজ আর বুক ফাটা হাহাকার। আমার বুকও কেঁপে উঠল। রাতের বেলা ওই রকমের ঘটনা দেখে আমি ফিরে এসেছিলাম সেই পরিত্যক্ত শিব মন্দিরে। তারপর থেকে সারা রাত ধরে আমি অসংখ্যবার ভাবার চেষ্টা করেছি যে কি কারণে আমি ওই যুবককে সাহায্য করার ইচ্ছা থাকলেও তা করতে পারলাম না। কিন্তু কিছুতেই কোনো কুল কিনারা খুঁজে বের করতে পারিনি। এবার আমার সমস্ত ভাবনার জাল ছিন্ন বিচ্ছিন্ন করলো চতুর্দিক থেকে ভেসে আসা মানুষের ত্রাহি ত্রাহি চিৎকার আর স্বজন হারা অসহায় সর্বনিষ্ঠ মানুষের কান্নার শব্দ। এক মুহূর্ত দেরি না করে আমি সেই রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করলাম। তবে সবচেয়ে অবাক হলাম যে সংবাদটা শুনে, তা হলো গতকাল রাতে ওই অশরীরী রমণী কেবলমাত্র সুকান্তকেই নয়,
তার মতন আরো 5 জন যুবকের প্রাণ নিয়েছে। সর্বমোট 6টি পুরুষ এক রাতের মধ্যেই মারা গিয়েছে একটা গ্রামের মধ্যে থেকে। এ ঘটনা সত্যি বড় চাঞ্চল্যকর এবং আতঙ্কের। গ্রামের রাস্তা পুরোপুরি রক্তে লাল হয়ে উঠেছে। যেই 6 জন পুরুষের মৃতদেহ উদ্ধার করা হলো তাদের চেনার যেন কোনো উপায়ই নেই। ছিন্ন বিচ্ছিন্ন ক্ষত বিক্ষত সেই সমস্ত প্রাণহীন শরীর। কারোর ধর আছে তো মুন্ডু নেই, কারোর মুন্ডু আছে তো ধর নেই। আবার কোনো কোনো দেহের কোমর থেকে নিচের অংশটাকে পৃথক করে দেওয়া হয়েছে, কারোর বা হাত টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। গ্রামের ছোট বাচ্চারা এরকম ভয়ানক দৃশ্য কখনো দেখেনি। তারা ভয়ে ঘরের ভেতর বসে কাঁদতে আরম্ভ করলো। প্রতিটা মায়ের বুক কেঁপে উঠলো এক চরম সর্বনাশের আশঙ্কায়। কে জানি রাতের অন্ধকার নামলে আবার তার বাড়ির বন্ধ দরজার সামনে এসে উপস্থিত হয় সেই অশরীরী রমণী তথা এখানকার মানুষের ভাষায় নিশিথিনী। কাকে আবার সে সম্মোহীন শক্তিতে সম্মোহিত করে ডেকে আনে ঘরের বাইরে, আর তার অদৃষ্টে নেমে আসবে অকাল মৃত্যু যোগ। এসব কি ঘটলো তারানাথ? তুমি যে বিপদের কথা বলেছিলে তা তো সত্যি ঘটে গেল। তোমার কথা, তোমার ভবিষ্যৎবাণী বাস্তবে যে ভুলে গেল। ঘটনাস্থল থেকে ফিরে আমি চলে আসছিলাম, ঠিক এমন সময় পেছন থেকে এক পরিচিত কণ্ঠে বলা সেই সকল কথাগুলো আমার কানে এসে ঠেকল। ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলাম চায়ের দোকানদার তথা হারুন বাবু এসে দাঁড়িয়েছেন আমার সন্নিকটে। আমি হারুন বাবুর উদ্দেশ্যে কিছু বলতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগে তিনি পুনরায় বলে উঠলেন, তারানাথ বাবা, চলো আমরা বরং ওই গাছতলায় গিয়ে বসে একটু কথা বলি। হারুন বাবুর কথায় আমি সম্মতি সূচকভাবে উপর নিচে মৃদু মাথা নাড়ালাম। আমার শরীর প্রচন্ড রকমেরই ক্লান্ত ছিল। শারীরিক ও মানসিকভাবে আমি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় ছিলাম। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি, এরকম এক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ার কারণে। তারানাথ, তুমি কি বুঝছো বাবা? আমাদের গ্রামে কি সব ঘটছে বলো তো? তুমি তুমি নিশ্চয়ই ওই নিশিথিনীর কথাটা শুনেছ। এই নিশিথিনী আসলে কে? কেন সে কেবলমাত্র আমাদের গ্রামের পুরুষদের সাথে এরকমটা করলো, তা কি তুমি বুঝতে পারছো? না হারুন বাবু, সত্যি কথা বলতে গিয়ে আমি এখনো পর্যন্ত কোনো কিছুই বুঝে উঠতে পারিনি। এই সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে অধরা। তবে এই কথা বলতে পারি যে এই নিশিথিনী কিন্তু আজ রাতেও আপনাদের গ্রামে এসে একইভাবে বিভীষিকা সৃষ্টি করতে পারে। তুমি তুমি কি বলছো বাবা? আজ রাতেও সে আসার সম্ভাবনা রয়েছে? হা ভগবান! তার মানে আজ রাতেও আমাদের গ্রামের বেশ কিছু যুবকের প্রাণ শেষ হয়ে যাবে। এরকম ভাবে চলতে থাকলে তো গোটা গ্রাম পুরোপুরি উজাড় হয়ে যাবে। সত্যি বিষয়টা বেশ চিন্তার। তবে আমি আপ্রাণ চেষ্টা করছি সকল প্রশ্নের উত্তর পেয়ে এই নিশিথিনীর ব্যাপারে সবটা জেনে তাকে আটকানোর। হারুন বাবুর সাথে বেশ অনেকটা সময় কথাবার্তা বলে আমি ফিরে এলাম সবুজপুর গ্রামের একেবারে শেষ সীমান্তে থাকা সেই ভগ্নপ্রায় শতাব্দী প্রাচীন শিব মন্দিরের সন্নিকটে। পার্শ্ববর্তী পুষ্করিণীর জলে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আমি ধ্যানে বসলাম। পশ্চিমের দিগন্তে তখন বাঁশঝাড়ের অন্তরালে কমলা রঙের সূর্যদেব একটু একটু করে অস্ত্র যেতে বসেছেন। পাখপাখালির দল চিৎকার করতে করতে শেষবারের মতন পাক খেয়ে যে যার বাসার উদ্দেশ্যে ফিরে যাচ্ছে। দমকা হাওয়ার স্রোতে ভেসে আসছে নাম না জানা কোনো বনজ ফুলের গন্ধ। ধীরে ধীরে আমি মনকে শান্ত করলাম, কারণ
মন ও মস্তিষ্ক যদি শান্ত না হয় তাহলে কিছুতেই ধ্যান করা যায় না। আমি মধুসুন্দরী দেবীর শরণাপন্ন হলাম। এই জগৎ সংসারের সমস্ত মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ, শুভ অশুভ যাবতীয় কিছু চিন্তা ভাবনা আপাতত দূর করে কেবলমাত্র দেবীর নাম জপ করতেই লাগলাম। মধুসুন্দরী দেবী আমাকে বারবার সাহায্য করেছেন বিভিন্ন বিপদের সময়। আমি যখনই কোনো সংকটে পড়ে দিশাহীন অবস্থায় আশার আলো দেখতে পাইনি, তখনই দেবী এসেছেন এবং আমায় সাহায্য করেছেন। সেই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বলেও দিয়েছেন। ঠাকুরমশাই চুপ হতেই আমি প্রশ্ন করলাম, এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি আপনি মধুসুন্দরী দেবীর ধ্যান করতে আরম্ভ করলেন, দেবী আপনাকে দর্শন দিয়ে কি বললেন? দেবী আমাকে দর্শন দিলেন না হে বিভূতি। অনেকক্ষণ একটানা ধ্যান করার পর আমি একসময় ধ্যান ভঙ্গ করলাম সম্পূর্ণ বিফল হয়ে। আমার মনটা ভারী বিষণ্ণ হয়ে উঠল, নিজেকে বড়ই অসহায় লাগলো। বারবার আমার মনে পড়ে যেতে লাগলো সবুজপুর গ্রামের সেই সমস্ত অসহায় মানুষদের মুখগুলি। রাত্রি তখন বেশ গভীর হয়ে উঠেছে। আকাশের বুকে সামান্য এক ফালি টকটকে গাঢ় লাল চাঁদ মুখ তুলে তাকিয়েছে। সেই চাঁদের চাঁদনি আলো গলন্ত মোমের ন্যায় নেমে আসছে পৃথিবীর বুকে। দূরের শুকনো মরা খাল পাড়ে থাকা ঘেটু বনের ঝোপ থেকে উঠে আসছে একের পর এক ক্ষুধার্ত হিংস্র রক্তলোলুপ শৃগালের ডাক। আমি মন্দির ছেড়ে দ্বিতীয় রাতেও হাঁটতে আরম্ভ করলাম। এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমাকে জানতেই হবে নিশিথিনী আসলে কে, কেন সে এইভাবে সবুজপুর গ্রামের যুবকদের প্রাণ নিচ্ছে। এর পিছনে তার আসল উদ্দেশ্যটাই বা কি? সব থেকে বড় যে প্রশ্নটি তা হলো, আমি কি কারণে সাহায্য করতে পারছি না এবং মধুসুন্দরী দেবী কেন আমায় দর্শন দিলেন না? তিনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন কোনো কারণে? একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। বাইরে বৃষ্টির মাত্রা এখন বেশ কিছুটা কমেছে, তবে অন্ধকার গগনপটে মাঝে মধ্যেই আড়াআড়িভাবে নেমে আসছে উজ্জ্বল সাদা বিদ্যুতের তলোয়ারি। ঠাকুরমশাইয়ের দুই চোখের মধ্যে যে ভীষণ রকমের চাঞ্চল্যভাব ছড়িয়ে পড়েছে এবং তার সমগ্র শরীর জুড়ে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে, তা দেখেই আমি বুঝতে পারলাম যে ঠাকুরমশাইয়ের এবার একটু বিরতি নেবার সময় হয়ে এসেছে। তবে ঠাকুরমশাইয়ের গল্প চলাকালীন এরকম বিরতি কিশোরীর একেবারেই অপছন্দের এক বিষয়। ঠাকুরমশাইয়ের জন্য আমরা যতই নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেট কিনে আনি না কেন, তার মতে তাদের মতন পুরনো দিনের সেকেলে মানুষেরা নাকি তামাক সেবনের প্রকৃত সুখ খুঁজে পান গড়গড়া কিংবা হুকোর মধ্যে। তাই তো এতক্ষণের মধ্যে অন্তত একবার হলেও তাকে মুখ ঠেকাতে হয় গড়গড়ার নলে। ঠাকুরমশাই বেশ বিরক্ত মিশ্রিত কণ্ঠে বললেন, এই তোমরা একটু বসে অপেক্ষা করো হে কিশোরী। আমি বরং একবার ঘরের ভেতর থেকে গড়গড়াখানা সেজে আনি। গড়গড়ায় টান না দিলে আর একেবারে সঠিকভাবে মনোনিবেশ করতে পারছি না। ঠাকুরমশাই এবার তক্তপোষ ছেড়ে উঠে সোজা পা বাড়ালেন ঘরের দিকে। ঠাকুরমশাইয়ের চলে যাওয়ার সাথে সাথেই কিশোরীর মুখখানা বাংলার পাঁচের মতো হয়ে উঠল। কিশোরীর মেজাজ যতই খারাপ হয়ে উঠুক না কেন, গল্প সঠিকভাবে শোনার জন্য আমাদের এইটুকু সময় অপেক্ষা করতেই হবে। কিশোরীর দিকে তাকিয়ে আমি কিছুটা হেসে পরিস্থিতি হালকা করে বললাম, আরে ভাই, তুমি এমন মুখ গম্ভীর করে বসে রইলে কেন? ঠাকুরমশাই ঘরের ভেতর গড়গড়ার সাথে গিয়েছেন, চলো এই সুযোগে আমরা বরং একটু ধূমপান করে আসি। কিশোরী নিজের সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট তুলে নিয়ে একটা সে নিজে নিল এবং অন্যটা আমাকে দিল। সিগারেটে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিচ্ছিলাম। বাইরে আবার ঝিমঝিম করে বৃষ্টি আরম্ভ হলো। রান্নাঘরের ভেতর থেকে ভেসে এলো ফোড়নের শব্দ আর সুস্বাদু খাবারের সুগন্ধ। কাকাবাবু, আমি আপনাদের জন্য একটু চা গরম করে আনি। আমাদের সিগারেট খাওয়ার পর্ব সমাপ্ত হলে আমরা ছোট হয়ে আসা প্রায় নিভু নিভু আগুন সমেত সিগারেটের ফিল্টার দুটি
ছুঁড়ে ফেলে দিলাম। ঠাকুরমশাইয়ের বাড়ির উঠোনের মধ্যেখানে নামলা মতো জায়গাটায় জমা জলের মধ্যে সশব্দে আগুন নিভে গেল। রুনুঝুনু শব্দে নুপুর বাজিয়ে ভিজে হাত, ডোরাকাটা লাল শাড়ির আঁচল মুছতে মুছতে রান্নাঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো ছোট্ট মেয়ে চারি। প্রতিবারের ন্যায় এবারেও তার মুখে লেগে আছে অমলিন অমায়িক সেই হাসি। চারির হাসি মাখা মুখটা দেখলে কেমন যেন মনের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাজ করে। কিশোরীর আজ কি হলো কে জানে। সে চায়ের প্রসঙ্গেও আপত্তি করে বলল, না না চারিমা, তোমাকে আর এত ব্যস্ততার মাঝখানে আমাদের জন্য চা বানাতে হবে না। এমনিতেই আজ তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে। এ কি কথা বলছেন কাকাবাবু? আপনাদের জন্য দুপেয়ালা চা করলে কি আর আমি ব্যস্ত হয়ে পড়ব? আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য চা গরম করে নিয়ে আসছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় চা ছাড়া কি আর আড্ডার আসর জমে নাকি? চারি চলে যেতেই ঠাকুরমশাই বেরিয়ে এলেন ঘরের বাইরে, হাতে তার গড়গড়া। যথাস্থানে আমাদের মুখোমুখি তক্তপোষের ওপর বসে নলে মুখ ঠেকিয়ে হুরুক হুরুক শব্দে তিনি বেশ আরাম করে টান দিতে লাগলেন, আর মাঝে মধ্যেই নাক ও মুখের মাধ্যমে এক রাশ ধোঁয়া ছাড়তে লাগলেন শূন্যের মাঝে। কিশোরী গল্প শোনার জন্য উসখুস করছিল। ঠাকুরমশাই তার মনের ভাব বুঝতে পেরে মনে মনে আর একবার ভালো করে ছকে নিলেন গল্পের পরবর্তী অংশ। চারি এসে আমাদের জন্য দিয়ে গেল গরম চা। ঠাকুরমশাই শুরু করলেন তার কাহিনীর পরের অংশ। অন্ধকার নিঝুম রাতে আমি আবার যাত্রা শুরু করলাম। মনে মনে আমি আমার ইষ্ট দেবতা কাল ভৈরব এবং মধু সুন্দরী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অত্যন্ত শক্তিশালী মন্ত্র দ্বারা গাত্রবন্ধন করে আমি হাঁটতে আরম্ভ করলাম। আগের রাতের মতোই সেই রাত হয়ে উঠেছিল একেবারে গভীর নীরবতায় পরিপূর্ণ। চারিদিক জুড়ে মৃত্যুপুরীর ন্যায় থমথমে ভাব বিদ্যমান। নৈশ পরিবেশেরও কিছু নিজস্ব শব্দ থাকে, এই যেমন ধরো কীট পতঙ্গের আওয়াজ, ব্যাঙের গর্জন, ঝিঁঝি পোকার ডাক, কিন্তু এই সমস্ত কোনো কিছুই আমার কানে এসে পৌঁছালো না। বাতাসের মধ্যে একটা বিশ্রী কটু গন্ধ আমি টের পেলাম। সহসা বুকের মধ্যে বেশ জোরালো ভাবে ঢং ঢং শব্দ করে বেজে উঠল সেই বিপদের ঘণ্টা। এলোমেলো দমকা হাওয়া আমাকে যেন নাড়িয়ে দিতে লাগলো। আমি বুঝতে পারলাম আজ রাতেও সাংঘাতিক কোনো অঘটন ঘটতে চলেছে খুব শীঘ্রই। সেইভাবেই বেশ কয়েক ঘন্টা হাঁটতে হাঁটতে আমি সবুজপুর গ্রামের একেবারে শেষ সীমান্তে এসে উপস্থিত হলাম। আর সেখানে এসে দাঁড়ানো মাত্রই দেখা পেলাম সেই ভয়ানক দর্শন অশরীরী নারী মূর্তি। কাছে পিঠে কোথাও কান ফাটানো শব্দে বজ্রপাত ঘটল। সেকেন্ডের ভগ্নাংশের জন্য চারিদিকে সম্পূর্ণ উদ্ভাসিত হয়ে পড়ল তীব্র সাদা উজ্জ্বল আলোর ছটায়। আমি এবং কিশোরী কানে হাত চাপা দিলাম। আমরা আরও একে অপরের কাছাকাছি গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ঠাকুরমশাই গড়গড়ায় টান দিয়ে আবার বলতে আরম্ভ করলেন, সবুজপুর গ্রামের শেষ সীমান্তে এসে দাঁড়াতেই দেখলাম সেই অশরীরী রমণী অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে পাগলির মতো হাসছে। তার মাথা লম্বা লম্বা চুলগুলো চারিদিকে আগুনের লেলিহান শিকার মতো ছড়িয়ে পড়েছে। রমণীর চোখের মধ্যে থেকে বেরিয়ে আসছে গাঢ় সবুজ রঙের এক উজ্জ্বল আলোর জ্যোতি। তার ঠোঁটের কোষ বেয়ে গড়িয়ে পড়ছে তরল রক্তের ধারা। মাঝে মধ্যে সাপের মতো হিস হিসে শব্দ করে লম্বা লকলকে জীবের বেশ কিছুটা অংশ বের করে ঠোঁটের ওপর নিচে লেগে থাকা সবটুকু রক্ত চেটে পুটে নিচ্ছে সে। রমণীর শরীর সম্পূর্ণরূপে নগ্না। তার মাথার লম্বা চুল নেমে এসেছে বক্ষ দেশে। চুলের আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে স্তন যুগল। কৃষ্ণ বর্ণের শরীরে লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। তবে তার হাতের দিকে চোখ যেতেই আমার বুকের ভেতরটা লাফিয়ে উঠল। মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি এক লাফে উঠে এসেছে। গলার একেবারে খুব কাছে।
আমি দেখলাম তার দুই হাতে ধরা রয়েছে দুটি ছিন্ন মস্তক। সেই মস্তক দুটির দিকে তাকিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম সেই দুটি আসলে দুজন পুরুষের। ঠিক যেরকম ভাবে মহাদেবী কালী অসুর নিধন করে রণচণ্ডী মূর্তি ধারণ করেছিলেন, ঠিক সেই রকম ভাবেই ওই দুই পুরুষের ধর থেকে মুন্ডু পৃথক করে দিয়েছে সে। ছিন্ন মস্তকের চুলের মুঠি শক্ত করে ধরে রয়েছে সেই রমণী। প্রাণহীন দুজন পুরুষের চোখ উল্টে গেছে, তাদের মুখও গহ্বর ঈষৎ ফাঁক করা। কাটা গলা থেকে গলগল করে বেরিয়ে আসছে রক্তের ধারা। সেই রক্ত মাটির মধ্যে পড়ে তা এক রেখার সৃষ্টি করেছে। অশরীরী রমণী সেই মস্তক দুটি দু হাতে ধরে নিশ্চিদ্র নিকষ কালো অন্ধকারাচ্ছন্ন আঁকা বাঁকা পাথুরে পথ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলো। আমিও কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো তার পিছু পিছু তাকে অনুসরণ করে এসে উপস্থিত হলাম একটি ফাঁকা জায়গায়। আমার দিকে তাকিয়ে সে রমণী ফেল ফেল করে হাসল, তারপর সে মিলিয়ে গেল বাতাসের সাথে। আমি চিৎকার করে বললাম, কোথায় কোথায় গেলে তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। আমাকে বলো তুমি কে? কেন তুমি এভাবে সবুজপুর গ্রামের একাধিক পুরুষ মানুষের প্রাণ নিচ্ছ? তারা কি ক্ষতি করেছে তোমার? আমার করাই সমস্ত প্রশ্নের উত্তর দিল না কেউ। আমার প্রশ্নগুলো যেন বারবার সামনের পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ফিরে ফিরে এলো আমার কাছে। দূরে একদল রক্তলোলুপ শৃগাল চিৎকার করে উঠল সমবেত ভাবে। এই স্থানে আসার পর থেকে এতক্ষণে যে বিষয়টা আমি প্রথম উপলব্ধি করতে পারলাম তা হলো এই বাজে কটু গন্ধটার মাত্রা যেন এখানে বেশ অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। চারিদিকে মুখ করে আমি জোরালো কণ্ঠে একের পর এক নানান প্রশ্ন করতেই থাকলাম, কিন্তু আমার কোনো প্রশ্নের উত্তর ভেসে এলো না। অগত্যা আমি পুনরায় ফেরার পথ ধরলাম। তারানাথ, তারানাথ, তুমি তুমি শুনেছো বাবা? গতকাল রাতেও আমাদের গ্রামের দুজন পুরুষকে হত্যা করেছে ওই ওই অশরীরী রমণীর প্রেতাত্মা। পরের দিন সকালের আলো ফুটতে না ফুটতেই হারুন বাবু এসে উপস্থিত হলেন সেই শিব মন্দিরের সন্নিকটে। আমি তখন মন্দিরের একটি ভাঙা স্তম্ভের সাথে গা এলিয়ে হেলান দিয়ে বসেছিলাম। হারুন বাবুকে দেখে আমার ভীষণ রকমের চিন্তিতই এবং উদ্বিগ্ন বলেই মনে হলো। আমি তার দিকে তাকিয়ে বললাম, আগে হ্যাঁ হারুন বাবু, আমি ইতিমধ্যেই শুনেছি যে আপনাদের গ্রামে আবার কাল রাতে দুজন মানুষ মারা গিয়েছে অত্যন্ত নৃশংসভাবে। সেই সংবাদ আমার কানে এসে পৌঁছেছে ইতিমধ্যেই। ও, তাহলে তাহলে তো শুনেছো, কিন্তু এসব কি হচ্ছে বলো তো তারানাথ? তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। এই দুই যুবকের মৃত্যু আসলে কতটা নৃশংস, কতটা সাংঘাতিক ভাবে ঘটেছে আমি আমি কেবলমাত্র এই দুই যুবকের কথা ভাবছি। মরণের সময় তাদের যন্ত্রণার কথা ভাবতেই বুকের ভেতরটা বারবার শিরশির করে উঠছে। গোটা গ্রামের মানুষ চরম ভয় পেয়ে গেছে। সমগ্র গা জুড়ে নেমে এসেছে এক মারাত্মক আতঙ্ক। সবটাই আমি জানি হারুন বাবু, কারণ গতকাল রাতে আমি নিজের চোখেই রমণীকে দেখেছি। সে দুই যুবককে সদ্য হত্যা করে তার ছিন্ন মস্তক হাতে নিয়ে গ্রামের পথে ঘোরাঘুরি করছিল। শুধুমাত্র কালকে রাতেই নয়, তার আগের দিন রাতেও আমি তাকে দেখেছি। এসব এসব তুমি কি বলছো বাবা তারানাথ? তুমি অশরীরী রমণীকে দেখেছো? কিন্তু বাবা, তুমি কোনোভাবেই এই সমস্ত যুবকদের প্রাণ রক্ষা করতে পারলে না কেন? সে কথা আমিও বুঝতে পারছি না, তবে আজ রাতে আমি মুখোমুখি হব সেই অশরীরী রমণীর। আমি জানি কোথায় গেলে আমি তার দেখা পাবো। আজ তাকে আমার সকল প্রশ্নের উত্তর দিতেই হবে। আমি তার বিষয়ে জানবো সবটা, তবেই আমি বুঝতে পারবো এই সমস্যার আসল কারণ কি, কেন সেইভাবে আপনাদের গ্রামে একের পর এক বিভিন্ন যুবকদের প্রাণ নিচ্ছে। কিশোরী উত্তেজনাপূর্ণ কণ্ঠে প্রশ্ন করল,
ঠাকুরমশাই, আপনি কি সেই দিন রাতে সত্যি সত্যি ওই অশরীরী রমণীর সাথে সাক্ষাৎ করলেন, তার মুখোমুখি হলেন? হ্যাঁ কিশোরী, অধীর আগ্রহের সাথে আমি অপেক্ষা করতে লাগলাম দিনের আলো পুড়িয়ে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার জন্য। প্রকৃতির স্বাভাবিক নিয়মে এক সময় দিবালোকের অবসান ঘটিয়ে অপরাহ্নের পড়ন্ত বেলার আলো পুড়িয়ে সন্ধ্যা নেমে এলো বিশ্ব চরাচরের বুকে। মধ্যরাতে আমি বের হলাম নিশিতিনীর সন্ধান। হাঁটতে হাঁটতে আমি এসে উপস্থিত হলাম পাহাড়ি আঁকা বাঁকা সরু চড়াই পথ ধরে সেই বিশাল বড় ফাঁকা মাঠের মতন জায়গায়। কারণ আমি জানতাম এখানেই ওই অশরীরের দেখা আমি পাবো। আমার ধারণাই সঠিক বলে প্রতিপন্ন হলো। গভীর রাতে সেখানে আবির্ভূতা হলো সেই রমণী। এতক্ষণ ধরে আমি পাথরের অন্তরালে লুকিয়ে থেকে আত্মগোপন করলে এবার বেরিয়ে এলাম একেবারে তার মুখোমুখি। সামান্য কয়েক হাত তফাতে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললাম, তুমি কে? আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে। বলো, কেন তুমি এখানকার সবুজপুর গ্রামের যুবকদের এরকম ভাবে হত্যা করছো প্রতি রাতে? অশরীরী রমণী আমার দিকে তাকালো, তবে আমি দেখলাম তার চোখের দুই সবুজ দৃষ্টির মধ্যে যাবতীয় আক্রোশ হিংস্রতা মুছে গিয়ে এবার কেমন যেন এক নিষ্পাপ দৃষ্টি ফুটে উঠেছে। সে আমার উদ্দেশ্যে বলল, বলবো, আপনাকে সবটা বলবো, কারণ আমি জানি, আমি বুঝতে পেরেছি আপনি মোটেও কোনো সাধারণ মানুষ নন। সাধারণ মানুষ হলে এইভাবে আমার সামনে আমার এই ক্ষত বিক্ষত বিধ্বস্ত অশরীরী রূপটা দেখার পরেও মুখোমুখি দাঁড়াতে পারতেন না কিছুতেই। বুকের মধ্যে সাহস বজায় রেখে আমার কাছে প্রশ্নও করতে পারতেন না। আমি আপনাকে সবটা বলবো, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। আমি যা বলবো তা আপনাকে এই গ্রামের বাকি অন্যান্য মানুষদেরকেও বলতে হবে, কারণ সত্যিটা সকলের জানা দরকার। সবাই আমাকে ভুল বুঝছে, ভাবছে আমি দোষী, আমি অপরাধী, কিন্তু আমি মোটেও কোনো দোষী বা অপরাধী নই। যে সমস্ত পুরুষদের আমি শাস্তি দিয়েছি তা তাদের প্রাপ্য ছিল, আর আমি শুধু সেই প্রাপ্য শাস্তিটুকুই দিয়েছি। শুনুন তবে, সে রাতে ঠিক কি ঘটেছিল। এ কি বাবা, তারানাথ, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ হারুন বাবু, আমাকে যে আসতেই হতো। আমি আপনার বাড়ির ঠিকানা জেনে আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে শুনলাম আপনি নাকি দিনের এই সময়টায় চায়ের দোকান বন্ধ করার পর খানিকক্ষণ আপনাদের গ্রামের এই মন্দিরের আটচালায় বসে আড্ডা দেন। তাই তো সোজা এখানেই চলে এলাম। হ্যাঁ, সে ভালো করেছো। কিন্তু কেন বাবা, আমার সাথে কি কিছু দরকার আছে? হ্যাঁ অবশ্যই, আপনার সাথে আমার ভীষণই দরকার রয়েছে। তবে আমি যা বলবো সেই কথাগুলো কেবলমাত্র আপনার একার শুনলে হবে না। এখানে আরও অনেক গ্রামের মানুষ রয়েছেন দেখছি, তাই আমি এই স্থানেই সকল কথা বলছি। সকালবেলায় আমি গিয়ে উপস্থিত হলাম সবুজপুর গ্রামের বারোয়ারি তলার মন্দিরে। সেখানে আটচালার মধ্যে বসেছিলেন চায়ের দোকানদার হারুন বাবু সহ আরো গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিরা। কিছু সাধারণ মানুষও সেখানে উপস্থিত ছিল, আরো বেশ কিছু কৌতূহলী জনতাও এসে ভিড় জমালো আটচালার সন্নিকটে। আমি সবার প্রথমে হারুন বাবুর উদ্দেশ্যেই প্রশ্ন করলাম, আচ্ছা হারুন বাবু, আপনার একটা পুত্র রয়েছে তাই না? আগে হ্যাঁ তারানাথ, আমার একটি পুত্র রয়েছে, কিন্তু কেন বলো তো? আপনার পুত্রের নাম কি প্রহ্লাদ? হ্যাঁ, তুমি জানলে কি করে? আর হঠাৎ করে আমার পুত্রের ব্যাপারে কথা বলছো কেন? কারণ আপনার পুত্রই হলো এখানে প্রধান আলোচ্য বিষয়। আপনাদের গ্রামে যে অশরীরী রমণী তথা নিশিতিনীর আগমন ঘটেছে, সে কিন্তু বিনা কারণে আপনাদের গ্রামের সকল যুবকদের প্রাণ নিয়েছে তেমনটা একদমই নয়। যুবকেরা কেবলমাত্র নিজের দোষে, নিজের পাপের অপরাধের কারণেই এরকম কঠিনতম শাস্তি ভোগ করছে। আমার কথা শুনে সকলেই বেশ চমকেই উঠল।
সেখানে উপস্থিত প্রতিটা মানুষের চোখ মুখ জুড়ে আমি দেখলাম একসাথে অনেকগুলো প্রশ্ন ঝাঁকে ঝাঁকে যেন উঁকি মারতে আরম্ভ করেছে। হারুনবাবু, আমি এবার আপনাদের যা বলছি তা মন দিয়ে শুনুন, তাহলে সবটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজ থেকে বেশ কিছুদিন আগে আপনাদের বাড়িতে মিতুল নামের একটি মেয়ে এসেছিল, কি তাই তো? হ্যাঁ তারানাথ, কিন্তু তুমি মিতুলের কথা জানলে কি করে বাবা? মিতুলের নাম তো তোমার জানার কথা নয়। হারুনবাবু, আপনাকে শুধু যেই প্রশ্ন করাচ্ছে সেই প্রশ্নেরই যথাযথ এবং সঠিক উত্তর দিন, তাহলেই হবে। আমি কি করে জানলাম, কেন জানলাম, কিভাবে জানলাম, এই সমস্ত কিছু আপনারা শেষেই বুঝতে পারবেন। আপনি আপাতত বলুন, আপনাদের বাড়িতে মিতুল নামের মেয়েটি এসেছিল, কি তাই তো? হ্যাঁ, মিতুল এসেছিল কয়েকটা দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে। সে আমাদের একই দুঃসম্পর্কের আত্মীয়া বলতে পারো। মেয়েটা বড় হতভাগিনী। ছোটবেলা থেকেই মিতুল অনাথ। কাকা কাকিমার কাছে মানুষ হয়েছে। তবে কাকা এবং কাকিমার দু চোখের একেবারে বিষ ছিল। ওর কাকিমা ওকে মোটেই সহ্য করতে পারত না। মাঝে মধ্যেই মিতুল আমাদের বাড়িতে আসতো। তবে বড় হয়ে বেশ অনেক বছর পর এইবার এসেছিল ঘুরতে। আমাদের বাড়িতে কয়েকটা দিন থাকার পর প্রহ্লাদ ওকে একদিন নিয়ে গিয়ে দিয়ে আসে। ভুল, আপনি সম্পূর্ণ ভুল জানেন হারুনবাবু। মিতুল এখনো তার গ্রামের বাড়িতে গিয়ে পৌঁছায়নি। সে কি? সে এখনো বাড়িতে গিয়ে পৌঁছায়নি? তাহলে তাহলে কোথায় গেছে? প্রহ্লাদ তো তাকে দিয়ে আবার গ্রামে ফিরে এসেছে। তাহলে কি মিতুল অন্য কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছে? হ্যাঁ, তা তো আমি জানি না বাবা। আচ্ছা হারুনবাবু, আপনি এইমাত্র বললেন যে মিতুল ছোটবেলা থেকেই অনাথ, তার বাবা মা কেউই নেই। এবার আপনি একটু বিচার বিবেচনা করে বলুন তো, যে তার কতজন শুভাকাঙ্ক্ষী আত্মীয় থাকতে পারে যারা তাকে ভালোভাবে স্নেহের চোখে দেখে। তাদের নিজেদের বাড়িতে মিতুল গেলে অসন্তুষ্ট হয় না। তার কাকা কাকিমার মতোই তারাও তাকে চক্ষুশূল ভাবে না। তারানাথ, তুমি একেবারে ঠিক বলেছ। সত্যি আমিও এ কথাই জানতাম যে ওর তেমন কোনো আত্মীয় নেই যারা ওকে ভালোবাসে। মেয়েটা কেবলমাত্র আমাদের বাড়িতেই একটু স্নেহ পায়, তাই তো বারবার মাঝে মধ্যেই সে আমাদের বাড়িতে চলে আসে। আর বিশেষ গৌরচন্দ্রিকা না করে আমি এবার আসল সত্যিটাই বলছি। মিতুল এখনো আপনাদের গ্রাম থেকে যায়নি, আর কোনোদিনও যেতেও পারবে না। সে আপনাদের গ্রামেই রয়েছে, তবে জীবিত অবস্থায় নয়। সে চিরনিদ্রা দেশে তলিয়ে গিয়েছে, বা বলতে পারেন তাকে আজীবনের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে বহু কষ্ট ও যন্ত্রণা দিয়ে। হারুন বাবুর মাথায় যেন বিনা মেঘে বাজ পড়ল। তিনি বোধহয় নিজের কানকেও সঠিকভাবে বিশ্বাস করতে পারছিলেন না। ভীষণ রকমের উত্তেজিত হয়ে তিনি বললেন, এসব তুমি কি বলছো তারানাথ? হ্যাঁ, আমি যা বলছি তার একবর্ণ মিথ্যা কিংবা অসত্য নয়। আপনার ছেলে প্রহ্লাদ মিতুলকে এক গভীর রাতে কিছু একটা দেখানোর কথা বলে সে নিয়ে যায় পাহাড় চূড়ার কাছাকাছি থাকা একটা বিশাল বড় ফাঁকা মাঠের মতন পাথরে ঘেরা জায়গায়। তারপর প্রহ্লাদ এবং তার বন্ধুরা, মানে এই গ্রামের আরো বেশ কিছু যুবক, নিরীহ অসহায় মেয়েটার সাথে নোংরা কাজ করে তাকে শেষ করে দেয়, যাতে সে কারো কাছে মুখ খুলতে না পারে। প্রহ্লাদকে সে নিজের দাদার মতনই ভালোবাসতো। তাকে ভরসা করে বিশ্বাস করে সেখানে গিয়েছিল মিতুল, কিন্তু গিয়ে সে পরে বুঝতে পারে কত বড়ই না ভুল করেছিল। তবে তখন আর মিতুলের কিছুই করার ছিল না। একাধিক যুবকের কাছে সে দু হাত জড়ো করে প্রাণপণে কাকুতি মিনতি করে, কিন্তু তারা কেউই তার কোনো কথাই শোনে না। শুনবেই বা কেন? তারা তো আর মানুষ ছিল না। কেবলমাত্র মানুষের মতো দেখতে হলে কি আর মানুষ হওয়া যায়? মানুষের অন্তরে থাকা মনুষ্যত্ব বোধটাই হলো প্রধান কথা। তারা মানুষ ছিল না, তারা ছিল এক একজন নরপিশাচ। তাই তো হিংস্র হায়নার মতো অসহায় মেয়েটা নরম শরীর ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল, তাকে রক্তাক্ত করে তুলেছিল।
কেবলমাত্র কিছু অর্থের আশে এবং বন্ধুদের কাছে নিজের মান রক্ষার উদ্দেশ্যে প্রহ্লাদ এই কাজ করেছিল। সে হয়তো তার বন্ধুদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে কোনো এক রাতে মিতুলকে নিয়ে যাবে ওই নিরিবিলি শুনশান জায়গায়, আর তারই নোংরা অঙ্গীকারের বলি হয়েছিল মিতুল। রাতভর তাকে সীমাহীন যন্ত্রণা দেওয়ার পর গলা টিপে হত্যা করা হয়। মিতুলের প্রাণহীন শরীরটা তারা খাদে ফেলে দিল। অগভীর খাদ থেকে মরদেহ পচে গলে তা গন্ধ ছড়াতে পারে এবং বিষয়টি জানাজানি হয়ে যেতে পারে, তাই সমস্ত যুবকের দল ওইখানেই মাটি খুঁড়ে মিতুলের মরদেহ মাটি চাপা দিয়ে দেয়। আশা করি আমার মতন এখন আপনারাও বুঝতে পারছেন যে এই অশরীরী রমণী তথা নিশিথিনী আসলে কে। হ্যাঁ, এই নিশিথিনী আসলে মিতুলের অতৃপ্ত আত্মা। সে তার নিজের অপরাধীদের শাস্তি দেওয়ার জন্যই ফিরে এসেছে মরণের পর। এখনো পর্যন্ত যে সমস্ত যুবকদের সে প্রাণ নিয়েছে তারা কেউই নিরীহ নিরপরাধ মানুষ নয়, তারা সকলেই সে জঘন্য রাতের সমান অধিকারী। সবুজপুর গ্রামের কোনো নিষ্পাপ যুবক কিংবা অন্য মানুষের মৃত্যুর কারণ হয়নি মিতুলের অতৃপ্ত আত্মা। আমার কথা শুনে প্রহ্লাদের বাবা অর্থাৎ হারুন বাবু কেমন যেন কেঁপে উঠলেন। তার দুই চোখে দৃষ্টি থমথমে হয়ে উঠল। তিনি বোধহয় বাকরুদ্ধই হলেন। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল এক মৃদু গুঞ্জন। আচ্ছা ঠাকুর মশাই, এতক্ষণে আমি বুঝতে পারলাম কেন আপনি সুকান্ত সহ সেই গ্রামের অন্যান্য বাকি যুবকদের সাহায্য করার চেষ্টা করেও তা করতে পারেননি। কারণ এই অশরীরী কোনো নিরীহ মানুষের প্রাণ নিচ্ছিল না, সে তার সাথে অন্যায় করা অপরাধীদের নৃশংসভাবে হত্যা করছিল। এক্ষেত্রে সে অশরীরী হলেও কোনো সাধারণ মানুষের অকল্যাণ করেনি, আর তাই জন্যই আপনি তাকে আটকাতে পারেননি বহু চেষ্টা করার পরেও। তুমি একেবারে সঠিক বলেছ। সত্যি আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু মিতুলের আত্মা সামান্যতম কোনো অন্যায় করেনি, তাই তাকে আটকানো আমার পক্ষে সম্ভব ছিল না। আর এই কারণে মধুসুন্দরী দেবী আমার ধ্যানের মাধ্যমে দর্শনও দিলেন না। বুঝলে হে বিভূতি, আসলে দোষটা আমারই। গোটা বিষয়টা আমার একবার ভালো করে পরীক্ষা করার দরকার ছিল, একটু বিচার বিবেচনা করারও দরকার ছিল। এইভাবে হুট করে সবুজপুর গ্রামের যুবকদের সাহায্য করতে চাওয়াটা আমার একদমই উচিত হয়নি। যে যেমন কর্ম করবে তাকে ঠিক তেমনই কর্মফল ভোগ করতে হবে। সেই কর্মফল ভোগের হাত থেকে রেহাই দেওয়ার কোনো ক্ষমতাই আমাদের কারণ নেই। পাপ করলে পাপের শাস্তি ভোগ করতেই হয়। হারুন বাবু বেশ কিছুটা সময়ের পর নিজেকে সামলে নিয়ে এক অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা তারানাথ, তুমি এই সমস্ত কথা কিভাবে জানলে? গতকাল রাতে আমাকে মৃদুলের অতৃপ্ত প্রেতাত্মা সবটা বলেছে। যেখানে থেকে মাটির তলায় কবরস্থ করা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম। কাল মধ্যরাতে আমি তার দেখা পাই। তাকে সকল কিছু জিজ্ঞাসা করতেই সে আমার কাছে সব ঘটনার কথা আমার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে। তারানাথ, এবার তাহলে আমার ছেলে প্রহ্লাদের শাস্তি পাওয়ার পালা, তাই তো? হ্যাঁ, একেবারেই তাই। আপনার ছেলে প্রহ্লাদ যে চরম অন্যায় করেছে, যে জঘন্য অপরাধ করেছে, তার শাস্তি এবার তাকে পেতেই হবে। তার পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে, আর তাকে শাস্তি দেবে স্বয়ং মিতুলের আত্মা। আজ রাতে সে প্রহ্লাদকে শাস্তি দিয়ে নিজের সাথে হওয়া সকল অন্যায়ের বদলা নেবে। তাহলেই মিতুলের অতৃপ্ত আত্মা শান্তি পাবে, সে মুক্তি পাবে চিরতরের জন্য। আমি জানি হারুন বাবু, আপনি একজন পিতা, তাই ছেলের আগাম মৃত্যুর খবর পেয়ে আপনার কষ্ট হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি দয়া করে নিজেকে শক্ত করুন, একটু বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে যা করেছে তাতে তার এই শাস্তি বরাদ্দ। না না বাবা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি মোটেও সেই রকম পিতা নই যে নিজের ছেলের সমস্ত অপরাধ ঢাকার চেষ্টা করব। আমি এতটুকু দুর্বল হয়ে পড়িনি, কিংবা আমার একেবারেই কোনো কষ্ট হচ্ছে না। মিতুলকে আমি আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসতাম, তাকে অত্যন্ত স্নেহ করতাম। সেই মিতুলের সাথে যে বা যারা এরকম জঘন্য অপরাধ করেছে
তাদের প্রত্যেকের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। মিতুল একেবারে সঠিক কাজ করেছে। সে তার নিজের অপরাধীদের শাস্তি দিয়েছে, আর কেবলমাত্র বাকি রয়েছে আমার ছেলে প্রহ্লাদ। আমি জানি মিতুল আজ রাতে তাকেও শাস্তি দেবে। ওদের শাস্তি প্রাপ্য, তবেই আমার মেয়েটার অতৃপ্ত আত্মার শান্তি পাবে। অবশ্য প্রহ্লাদকে এখন আমার নিজের ছেলে বলে পরিচয় দিতেও বড় লজ্জা লাগছে। সে যা করেছে তাতে তার মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। কিন্তু বাবা তারানাথ, একটা কথা আমাকে বলো তো, মিতুল ফিরে যায়নি দেখেও এত দিন হয়ে গেল, অথচ তার কাকা কাকিমা একটিবারের জন্য ওর খোঁজ করলো না কেন? আপনার প্রশ্নের উত্তর আপনার বলা কথার মধ্যেই লুকিয়ে আছে হারুনবাবু। আপনিই তো বললেন তার কাকা কাকিমা অত্যন্ত ভালো মানুষ নন। তারা মিতুলকে একেবারেই দু চোখে সহ্য করতে পারতেন না। তাদের চোখে মেয়েটা ছিল বিষ। মিতুল মরল কি বাঁচল, সে কেন তাদের বাড়িতে ফিরে গেল না, এই সমস্ত কথা জেনে তাদের কোনো লাভ আছে কি? তাই তারাও আর কোনো খোঁজ খবর রাখেনি মিতুলের। এরপর আর কি, আমি ফিরে এসেছিলাম সবুজপুর গ্রাম থেকে আমার নিজের গৃহে। সেই দিন রাতেই মিতুলের আত্মা তার শেষ অপরাধী প্রহ্লাদকে নৃশংসভাবে হত্যা করে আমার কাছে এসেছিল ধন্যবাদ জানাতে, গোটা গ্রামের মানুষের কাছে আসল সত্যিটা উদ্ঘাটন করার জন্য। আমি পরমেশ্বরের কাছে কাতরভাবে অনুরোধ করেছিলাম যাতে সে মুক্তি পায়। মিতুলের আত্মা সত্যি মুক্তি পেয়েছিল। কি হে, আজকের গল্প তাহলে এই পর্যন্তই। তা কি কিশোরী, ভালো লেগেছে তো তোমাদের এই কাহিনী? আমি এবং কিশোরী আমরা দুজনেই মন্ত্রমুগ্ধের মতো ঠাকুরমশাইয়ের বলা গল্প শুনছিলাম। মানুষটার কাহিনী বলার মধ্যে একটা অদ্ভুত মাধুর্য রয়েছে। তিনি এত সুন্দর নিখুঁতভাবে গল্প বলেন যে আমরা হতভম্বের মতো তা শুনতে থাকি। ঠাকুরমশাইয়ের গল্পের আসরে যে একবার বসবে সে আর কিছুতেই গল্পের আসর ছেড়ে গল্প চলাকালীন উঠে যেতে পারবে না কিছুতেই। হ্যাঁ ঠাকুরমশাই, দুর্দান্ত লেগেছে। আপনার বলা প্রতিটি কাহিনীর মতোই এই কাহিনীটাও বেশ ভালো লেগেছে। সত্যি কথা বলতে কি, এই কথা জেনে খুবই খুশি হলাম যে মৃদুলের অতৃপ্ত আত্মা শেষ পর্যন্ত নিজের অপরাধীদের শাস্তি দিতে পেরেছিল। সকল অপরাধীরা উপযুক্ত শাস্তি পেয়েছিল। আমি কিশোরীর উদ্দেশ্যে বললাম, কি হে ভায়া কিশোরী, চলো আজকের মতন গল্প যখন শেষ, এবার তাহলে উঠা যায়। আবার পরে কোনো একদিন আসবো না হয়, এমনিতেই বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে। হ্যাঁ ভাই চলো। ঠাকুরমশাই, আজ এলাম তাহলে, আবার পরে অন্য কোনো একদিন আসবো না হয়। আচ্ছা বেশ, এসো তবে, আর সাবধানে যেও। রাস্তাঘাটের অবস্থা মোটেই ভালো নয়। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। মটলেনের জলমগ্ন রাস্তার বুকে ছপছপ শব্দ তুলে আমরা ক্রমে এগিয়ে যেতে লাগলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিশোরী সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট বের করে একটা নিজে নিয়ে একটা বাড়িয়ে দিল আমার দিকে। ফস শব্দে দেশলাই কাঠি জ্বালিয়ে সিগারেটের অগ্রভাগে আগুন ধরালাম আমরা। ঠাকুরমশাইয়ের গল্পের আসরে বসে তার মুখ থেকে শোনা বিভিন্ন ঘটনার কথা বড় বিশ্বাসযোগ্য কিংবা দিনের আলোর মতো ধ্রুব সত্য বলে মনে হলেও যখন তার গৃহ ছেড়ে বাইরে বেরিয়ে আসি তখনই সবকিছু কেমন যেন উলট পালট হয়ে যায়। মনে হয় একটা মানুষের পক্ষে এত কিছু করা কি আদৌ সম্ভব? এই সকল ঘটনা কি সত্যিই ঘটেছিল? এ বিষয়ে মনের মধ্যে একাধিক প্রশ্ন জাগারই কথা। কিন্তু আমি বিশেষ খুব একটা আমল দিই না এসবে, কারণ আমাদের গল্প শোনা নিয়ে কাজ। ঘটনার সত্যতা যাচাই করে লাভ কি? এতক্ষণ আপনারা শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও মধ্যরাতের নিশিথিনী। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছে বোবাই, ন্যারেশন দেবাঞ্জন,
চরিত্রে ইরফান, কিশোরীর চরিত্রে সুদীপ এবং অন্যান্য চরিত্রে রাজ, বর্ণালী, পূজা, প্রত্যুষা, প্রদ্যুৎ, রূপঙ্কর। পোস্টার ডিজাইনে রয়েছে সুদীপ SD প্রোডাকশন। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।